তো সকলকে স্বাগতম আমাদের মানবদেহ কোর্সে। আমরা হচ্ছে যে তোমাদের জন্য যে মানবদেহ কোর্সটি প্ল্যান করেছি, সেই কোর্সটিতে আমার লক্ষ্য ইচ্ছা আগ্রহ যেটা, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র বইয়ের মধ্যে পুঁথিগত বিদ্যায় না থেকে আমাদের লাইফ লার্নিং, আমাদের জীবনের জন্য যতটুকু লাগে ততটুকু আমরা শিখব। এবং বায়োলজি ব্যাপারটার মধ্যে মজার ব্যাপার হচ্ছে যে বায়োলজি শুধুমাত্র তোমার এইচএসসিতে প্রয়োজন হবে না। আমরা যে কোর্সটা বা আমরা যা লিখেছি মানবদেহ মানে হচ্ছে হিউম্যান বডি। দ্যাট মিন্স তোমার নিজের সম্পর্কে আমরা জানবো, যে তোমরা যারা ক্যামেরার ওই পাশে মোবাইল হাতে নিয়ে দেখছো, তোমাদের প্রত্যেকের নিজেদের দেহের ব্যাপারে তোমরা জানবে। সেটি হচ্ছে আমার লক্ষ্য, যে তোমরা যেন কোনো বিপদে বা নিজের কোনো রোগ সম্পর্কে জানতে পারো, যে তোমার আসলে কোন রোগটা হয়েছে বা তোমার এই রোগের প্রতিকারটা আসলে কি বা কেন হয়েছে, কোন সমস্যাগুলো বা কোন মেজারগুলো তুমি নিতে পারো। সেটা হচ্ছে আমার লক্ষ্য, যে না আমরা শুধু বইয়ের মধ্যে থাকবো না, আমরা আশেপাশে আরও অনেক কিছু জানবো। কারণ বায়োলজি মানে নিজেকে জানা। এবং মানবদেহ রিলেটেড তোমাদের যে কনফিউশন, ভয়, ভীতি যা আছে, সব ইনশাল্লাহ এই কোর্সের পর বা আমাদের সাথে যদি তোমরা শেষ পর্যন্ত থাকো, আশা করি এই ঝামেলাগুলো আর থাকবে না। আরেকটা কথা হচ্ছে যে তোমরা কোর্সে যুক্ত হয়েছে অনেকে, এবং প্রথমে বলা হয়েছে যে না আমরা শুধু মানবদেহ পড়ব, বাট অনেকেরই বোটানিতে সমস্যা রয়েছে, অনেকেরই অন্যান্য সাবজেক্টে সমস্যা রয়েছে, বোটানিতেও ঝামেলা আছে বা ফার্স্টের দিকের কিছু জিনিসে ঝামেলা আছে। আমি যেটা চিন্তা করলাম, তোমরা যদি সাথে থাকো এবং তোমাদের যদি আমাদের কোর্স কারিকুলাম থেকে শুরু করে সব কিছু ভালো লাগে, তাহলে ইনশাল্লাহ আমরা বায়োলজি পুরোটা শেষ করব। আমাদের হয়তো মানবদেহ শেষ করতে 3.5 থেকে 4 মাস সময় লাগবে, তারপর আমরা বোটানি এবং বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো শেষ করব। এখন খুব তাড়াহুড়ো করে যদি আমি শুরু করি বা খুব তাড়াহুড়ো করে যদি আমি কাজ করি, তাহলে আলটিমেটলি হবে কি, তুমি ভালো শিখতে পারবে না। আমার মেইন কনসার্ন হচ্ছে তোমার শেখাটা যেন একবারে 100% অ্যাকুরেট হয়, যে কোনো ধরনের কোনো গলত থাকা যাবে না নলেজের ভেতর। এইটা হচ্ছে যে মেইন ম্যাটার অফ কনসার্ন। সো আমরা হচ্ছে যে আজকে শুরু করব। আমাদের সাথে কজন যুক্ত হয়েছে? আমাদের সাথে অলরেডি 46 জন যুক্ত আছে, কিন্তু আমাদের কোর্সে অলরেডি 70 জন ইনরোল করেছে। সো আমাদের কোর্স চলতে থাকুক, এবং তোমরা যদি কোর্স ভালো লাগে তোমাদের ফ্রেন্ডদের সাথে হচ্ছে যে শেয়ার করবে। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বোটানিটাও হচ্ছে যে আমি করাবো। ব্যাপারটা হচ্ছে যে আমার বোটানির জন্য তো কিছু ভিডিও ইউটিউবে দেওয়া আছে, এবং আমি সামনেও বোটানির জন্য ইউটিউবে ভিডিও দিব। সো জুলজি ভিডিও দেওয়া আপাতত অফ থাকবে, জুলজি ভিডিও আপাতত দিচ্ছি না, মেইনলি বোটানি ভিডিও দিব। সো বোটানি ভিডিও দিলে আমি করব কি, তোমাদের এক্সাম চালু করে দিব। যেমন আমার 3rd অধ্যায়ের উপর পুরো চ্যাপ্টারটা রয়েছে, 9ম অধ্যায় আমি পুরোটা করাচ্ছি, 3rd আর 9 পুরোটা আমি করাচ্ছি, মানে পুরাটাই ইউটিউবে ওভারঅল দেওয়া আছে। এখন যদি আমি তোমাকে এক্সাম দিয়ে দিই যে এই মাসের মধ্যে তোমার 3rd অধ্যায়ের একটা এক্সাম থাকবে, 2 ভাগ করে দিলাম, 3rd অধ্যায়ের উপর তুমি 2টা এক্সাম দিবে, তাহলে কিন্তু তোমার 3rd অধ্যায়টা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং দরকার হলে আমরা একটা শর্ট ক্লাস নিব 3rd অধ্যায়ের উপর, বা একটা ম্যারাথন ক্লাস নিব 3rd অধ্যায়ের উপর, ঠিক আছে? সো তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, আমরা তোমাদের সকল সমস্যা দেখব। এবং তোমাদের যেটি কালকে পোস্ট দিয়ে বললাম, যে আজকে থেকে তোমাদের বায়োলজি রিলেটেড যত সমস্যা, সকল সমস্যার সমাধান করার দায়িত্ব আমার। এবং বোটানি এবং জুলজি দুইটাই যেহেতু আমাদের ম্যাটার অফ কনসার্ন, দুইটার দিকেই আমরা ফোকাস দিব এবং দুইটার দিকেই নজর দিব। বাট প্রথমত এই মাসে আমরা মূলত 3 আর 4 অধ্যায় ক্লিয়ার করার চেষ্টা করব। সো তোমরা যেটি খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, যে আমরা এখন যে 2টা অধ্যায় পড়ব এই মান্থে, এই 2টা অধ্যায় হচ্ছে আমরা পড়ব হচ্ছে পরিপাক তন্ত্র পড়ব আর রক্ত সংবহন তন্ত্র পড়ব। এই 2টা অধ্যায় কিন্তু আমাদের এই মানবদেহের মেইন 2টা অধ্যায়। মানবদেহের মধ্যে যদি আমি তোমাকে বলি মোস্ট ইম্পর্টেন্ট 3টে অধ্যায় বলো, তার মধ্যে হচ্ছে 3, 4 এবং 8। সো এই অধ্যায়গুলোর মধ্যে আমরা কোনো গ্যাপ রাখবো না এবং আমরা সব কিছু পড়ব। সো আচ্ছা, বই কোনটা বের করবা জিজ্ঞাসা করছে। তোমাদের বই এখন বের করা লাগবে না, তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করো। ক্লাস মনোযোগ দিয়ে করার পর তারপর তোমরা বই বের করবে। এখন কোনো বই নিয়ে বসা লাগবে না, যা যা লাগবে আমি বোর্ডে লিখবো, যা যা লাগবে আমি মুখে বলবো। তোমরা এখন একটা খাতা নিয়ে বসো, খাতা নিয়ে বসে তোমরা লেখার চেষ্টা করো, আমি যা পড়াচ্ছি, আমি যা বলছি সেগুলো লেখার চেষ্টা করো, ঠিক আছে? আর জুলজির জন্য তোমরা কোন বই ফলো করবে এটা একটা কথা। তোমাদের যেহেতু এখন
আজকে থেকে সব কিছু খুলে যাচ্ছে, নিউ মার্কেট মানে ঢাকায় যারা আছো নিউ মার্কেট বা ঢাকার বাইরে যারা আছো তোমাদের মার্কেটগুলো খুলে যাবে। সো তোমরা এখন বইগুলো কিনে ফেলতে পারো। যেমন তোমরা যদি বলো কোন বই লাগবে, তোমরা আজমল স্যারের একবারে লেটেস্ট এডিশনের বইটা কিনবে, আলিম স্যারের একবারে লেটেস্ট এডিশনের বইটা কিনবে। এছাড়াও যদি পারো যে মেঘনাথ সাহার বইটা বা আরেকটা ম্যাডাম রয়েছে ম্যাডামের বইগুলো কিনতে পারো। সো হ্যাঁ, না না নুরি পারবেন না, মাজেদা বেগম ম্যাডামের বই। সো বই কিনতে পারো বা মিনিমাম আলিম স্যারের বইটা রাখতে পারো, এবং যত এক্সট্রা কিছু আছে সবটা আমি তোমাদের পড়িয়ে দিব, দেখিয়ে দিব। সো কোনো সমস্যা নেই, বই বের করা লাগবে না, খাতা নিয়ে বসো। তাহলে আমরা শুরু করে দিচ্ছি। ওকে, আচ্ছা। সো দেখো আজকে আমরা পড়বো মানবদেহ বা হিউম্যান বডি নিয়ে পড়বো। দ্যাট মিনস পৃথিবীর সবচেয়ে উন্নত যে প্রজাতির কথা বলা হয়, এই পুরো পৃথিবীতে যে কোটি কোটি জীব রয়েছে বা যাদের প্রাণ রয়েছে, প্রাণী রয়েছে। আচ্ছা, লেখা যদি একটু বোঝা না যায় আমি মুখে উচ্চারণ করব, সেটি দেখো, এবং পরের লেখাগুলো আরও বড় করব। সো এই যে প্রাণী দেহ বা মানব দেহ, সবচেয়ে উন্নত যে জীব, এই উন্নত জীব হচ্ছে মানব দেহ বা মানুষ। আমাদের বডির সৃষ্টি থেকে শুরু করে সব কিছু অনেক উন্নত প্রকৃতির। এখন যদি আমি শ্রেণীতাত্ত্বিক অবস্থান বলি বা পৃথিবীর যে শ্রেণীবিন্যাস করা হয়েছে প্রাণীগুলার, সেই শ্রেণীতাত্ত্বিক বিন্যাস যদি বলি, তাহলে মানুষ যে কিংডমের মধ্যে পড়বে সেই কিংডমের নামটি কী হবে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে আমরা এই যে একটা শ্রেণীতাত্ত্বিক অবস্থান লিখি, তোমরা জুলজির প্রথম অধ্যায়ে দেখেছো আমরা শ্রেণীতাত্ত্বিক অবস্থান নিয়ে বা শ্রেণীবিন্যাস নিয়ে আমরা কাজ করেছি, বা শ্রেণীবিন্যাস আমাদের একটা ম্যাটার অফ কনসার্ন জুলজি ফার্স্ট অধ্যায়ের জন্য। তো এই যে আমাদের শ্রেণীবিন্যাস রয়েছে, এই শ্রেণীবিন্যাসের মধ্যে এই যে আমরা লিখি কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, সাব অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, এই যে আমরা এই জিনিসগুলো লিখি, এই জিনিসগুলো আচ্ছা এখানে এটা হবে কিংডম, হবে অ্যানিমেলিয়া। আচ্ছা, তো খেয়াল করে এই যে আমরা যে সিরিয়ালটা মেনটেন করছি, কিংডম, ফাইলাম, সাব ফাইলামটা কারো কারো থাকে, কারো কারো থাকে না, সাব ফাইলামটা সবার জন্য না। ক্লাস, অর্ডার, সাব অর্ডারটাও সবার জন্য না, সাব অর্ডারটাও কিছু কিছু স্পেশাল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে সাব অর্ডার থাকে। ফ্যামিলি, জেনাস, স্পেসিস। তো মেইনলি আমাদের কি কি থাকছে? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। এই যে 7টা আছে ধাপ, এই 7টা ধাপ সকলের ক্ষেত্রে থাকে। কখনো কখনো স্পেশাল যারা, যেমন আমরা মানবদেহ নিয়ে বা হিউম্যান বডি নিয়ে আমরা স্পেশালি জানতে চাই, দ্যাটস ওয়াই আমরা এখানে সাব ফাইলাম অ্যাড করি। স্পেশালি জানতে চাই, দ্যাটস ওয়াই আমরা সাব অর্ডার অ্যাড করি। সো এই যে 7টা সিরিয়াল, এই 7টা সিরিয়াল মনে রাখার জন্য আমরা একটা ধাপে মনে রাখতে পারি বা একটা ছন্দে আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে কেপি কফ জিএস। এটা মনে রাখতে পারো হচ্ছে কেপি কফ জিএস দিয়ে, কেপি কফ জিএস, কেপি কফ জিএস। কে দ্বারা কিংডম, পি দ্বারা ফাইলাম, সি দ্বারা ক্লাস, ও দ্বারা অর্ডার, এফ দ্বারা ফ্যামিলি, জি দ্বারা জেনাস, এস দ্বারা স্পেসিস। সো এই 7টা দিয়ে আমাদের শ্রেণীতাত্ত্বিক যে অবস্থান বিন্যাস সেটি আসে। তো ফাইলামের ক্ষেত্রে আমরা সাব ফাইলাম অ্যাড করি আমাদের আরও বিস্তারিত জানার জন্য। তো প্রথমেই যদি বলি, মানুষ হচ্ছে অ্যানিমেলিয়া বা মানুষ হচ্ছে প্রাণীকুলের মধ্যে পড়ে। তারপর হচ্ছে ফাইলাম, ফাইলামের যেটি যে পর্বের মধ্যে প্রাণী জগতে মোট পর্ব কয়টি রয়েছে? প্রাণী জগতে মোট পর্ব কয়টা রয়েছে এই প্রশ্নটা করলে তোমরা পরীক্ষার মধ্যে দিয়ে আসো 9টা পর্ব রয়েছে। বাট একটা জিনিস খেয়াল করবে যে কথার মধ্যে একটু সূক্ষ্ম কিছু থাকে, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এই সূক্ষ্ম ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। তোমাকে যদি বলা হয় প্রাণী জগতে মোট পর্ব কয়টা, তাহলে কিন্তু উত্তর হবে প্রাণী জগতে মোট পর্ব 33টা। কারণ বিখ্যাত বিজ্ঞানী যে হিকম্যান যে প্রাণীর পর্ব নির্ধারণ করেছে, তার মতে প্রাণী জগতে মোট পর্ব ছিল 33টা। তার মধ্যে আমরা প্রথম অধ্যায় পড়ি কয়টা নিয়ে? আমরা প্রথম অধ্যায় পড়ি কিন্তু মাত্র 9টা নিয়ে। সেই 9টা আসলে কি? 9টা আসলে আমাদের প্রধান পর্ব। তার মানে পরীক্ষায় যদি তোমাকে 2টা প্রশ্ন করতে পারে, একটা প্রশ্ন হচ্ছে প্রাণী জগতে মোট পর্ব কয়টা, দেন অ্যান্সার হবে তোমার 33টা।
সেকেন্ড প্রশ্ন থাকতে পারে প্রাণী জগতে প্রধান পর্ব কয়টা, প্রাণী জগতে প্রধান পর্ব কয়টা যদি বলে তাহলে কিন্তু প্রধান পর্ব হচ্ছে 9টা। সেই প্রধান পর্বের মধ্যে 9 নাম্বার যে পর্বটা রয়েছে বা মেরুদণ্ডী প্রাণীর যে পর্বটা রয়েছে সেটাকে আমরা বলি করডাটা। করডাটা মানে হচ্ছে যে মেরুদণ্ডী না, করডাটা আসলে আমরা বলি যাদের দেহে নটোকর্ড থাকে। করডাটা মানে কি, ধরো এরকম একটা প্রাণী, এটা যদি একটা প্রাণীর ছবি হয়, সো এখানে এরকম একটা নটোকর্ড থাকবে। নটোকর্ড জিনিসটা আসলে কি, নটোকর্ড জিনিসটা নিয়ে আমরা বিস্তারিত পড়ব যখন আমরা হচ্ছে সপ্তম অধ্যায় পড়ব, তখন আমরা এই জিনিসটা নিয়ে নটোকর্ড নিয়ে বিস্তারিত পড়ব যে নটোকর্ড থেকে কিভাবে মেরুদণ্ডে রূপান্তরিত হয়। সো নটোকর্ড হচ্ছে যে দেহের পৃষ্ঠ মধ্য রেখা বরাবর। খেয়াল করো এখানে আমি কথা যে বলছি এই কথাটা খেয়াল করো যে কি বলেছি, পৃষ্ঠ মধ্য রেখা। আচ্ছা, তোমরা প্রথম অধ্যায় কার কাছে পড়েছো বা কিভাবে পড়েছো আমি জানি না। জুলজির যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে সেই ফার্স্ট চ্যাপ্টারে আমরা যে প্রাণীর যে দিক, প্রাণীরকে আমরা কিছু কিছু ল্যান্ডমার্কে বা কিছুভাবে ডিফাইন করি। যেমন সামনের দিককে মেডিকেলীয় ভাষায় সামনে মানে, ধরো তুমি যদি সামনের কথা বলো যে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার সামনের অংশের কথা যদি বলো, সামনের অংশকে মেডিকেলীয় ভাষায় ইংরেজিতে বলা হয় অ্যান্টেরিয়র বলা হয়। সামনের অংশকে কি বলা হয়, অ্যান্টেরিয়র। তো আমি যদি তোমাদের এই জিনিসগুলো লিখে দেই, যে আমরা যদি বলি যে মেডিকেলীয় ভাষায় আমরা কি বলি, সামনে, সামনে, বা এটিকে বাংলায় বলা হয় অঙ্কীয়, ইংরেজিতে বলা হয় এটাকে কি, অ্যান্টেরিয়র। পেছনের দিকের অংশকে যদি আমরা বলি পিছন বা পিঠের দিকের অংশ, তখন তাকে বলা হয় হচ্ছে পৃষ্ঠীয়। পৃষ্ঠীয় মানে পোস্টেরিয়র। আচ্ছা, এই জিনিসটায় পরে আসছি। সামনে বলতে কি বোঝায়, যে আমার যদি তুমি বলো যে আমার এই যে সামনের অংশগুলো, আমার সামনের অংশগুলোকে আমরা কি বলবো, সামনের বা অঙ্কীয়, দ্যাট মিনস অ্যান্টেরিয়র। পেছনের কথা যদি বলো, আমার পিঠের দিকের কথা যদি বলো, তাহলে কি হবে, পোস্টেরিয়র হবে। তারপর হচ্ছে ধরো তুমি উপরের কথা বলছো, আমার উপরের দিকের কথা বলছো, উপর মানে হচ্ছে সুপেরিয়র, নিচ মানে ইনফেরিয়র। আচ্ছা আসি উপরে, কোনো কিছু উপরে বলতে মেডিকেলীয় ভাষায় কি বোঝানো হয়, সুপেরিয়র। আমরা কিন্তু অ্যাবোভ টার্মটা ইউজ করি না মেডিকেলীয় ভাষায়, আমরা ইউজ করি সুপেরিয়র। নিচে বলতে আমরা যে টার্মটা ইউজ করি সেটাকে আমরা কি বলি, ইনফেরিয়র। মেডিকেলীয় ভাষায় ইনফেরিয়র মানে নিচে, মেডিকেলীয় ভাষায় উপরে মানে সুপেরিয়র, ইনফেরিয়র মানে নিচে। এখন আরও দুইটা টার্ম আছে মেডিকেলীয় ভাষায়, এই টার্মটা আমি তোমাদের কেন ক্লিয়ার করছি, কারণ অনেক জায়গায় পড়তে গেলে দেখবে এই টার্মিনোলজিগুলো চলে আসবে বারবার, অনেক জায়গায় পড়তে গেলে এই টার্মিনোলজিগুলো বারবার চলে আসবে। এখন ধরো এই যে আমি দাঁড়িয়ে আছি তোমাদের সামনে, তোমরা আমাকে কতটুকু দেখতে পাচ্ছ, আচ্ছা আমি এই যে দাঁড়িয়ে আছি, আমার এই জায়গাটা হচ্ছে আমার দেহের মাঝ বরাবর। মানব দেহকে এইভাবে দেহের মাঝ বরাবর ভাগ করা যায়। আমরা কিন্তু একটা মানুষকে, ধরো আমাকে তুমি যদি একটা করাত নাও, একটা করাত নিয়ে আমার দেহের মাঝ বরাবর এভাবে তুমি কেটে দিতে পারবে। আমার দেহের মাঝ বরাবর যদি তুমি এভাবে কেটে দাও, কেটে দিলে দেখবে এই পাশে যা আছে এই পাশে সেম জিনিস রয়েছে। হয়তো এই বাম পাশে, যেহেতু আমাদের হৃৎপিণ্ড বুকের বাম পাশে বেশি থাকে, বাম পাশে হৃৎপিণ্ডের অংশ বেশি থাকবে, বা ডান পাশেও অল্প একটু হৃৎপিণ্ড হলেও আসবে। আমাদের হৃৎপিণ্ডের অল্প একটু অংশ ডান পাশে থাকে। আমাদের যকৃৎ, একটা যকৃৎ আছে, এই এতটুকু যকৃৎ, যকৃৎটা মেইনলি ডান পাশে থাকে, কিন্তু কাটলে বাম পাশেও একটু আসবে। পাকস্থলী মেইনলি বাম পাশে থাকে, একটু কাটলে ডান পাশেও কিছু অংশ পাওয়া যাবে। মানে আমাদের দেহের এমন কোনো অঙ্গ নেই যেটি দুই পাশে কাটলে পাওয়া যাবে না। যেহেতু মানুষকে যদি তুমি এই বরাবর কাটো, কাটলে সমান সমান দুইটা অংশে পাওয়া যাবে। এই জন্য আমরা কিন্তু মানুষকে কি পার্শ্বীয় প্রতিসম বলি, আমরা কিন্তু মানুষকে বলি দ্বি। যেহেতু আমরা মানুষকে এই বরাবর কাটলে সমান সমান দুইটা অংশ পাবো, দ্যাটস ওয়াই আমরা মানুষকে কি বলি, দ্বি পার্শ্বীয় প্রতিসম, যে সমান দুইটা অংশ পাওয়া যায়, সমান দুইটা পাশ পাওয়া যায় মানুষের ক্ষেত্রে, ডান পাশ অ্যান্ড বাম পাশ। হয়তো এই পাশে হৃৎপিণ্ড যতটুকু বড় এই পাশে ততটুকু হবে না, বাট হৃৎপিণ্ড পাওয়া যাবে দুই পাশে। এপাশে যতটুকু বড় লিভার পাওয়া যাবে, এপাশে তত বড় পাওয়া যাবে না, বাট কিছুটা হলেও পাওয়া যাবে। এখন তাহলে আমরা কথায় আসছি, তাহলে আমাদের যেটি বলছিলাম যে এই মাঝ বরাবরটা হচ্ছে আমার দেহের মধ্যরেখা,
এই বরাবর রেখাটা হচ্ছে আমাদের দেহের কোন ধরনের রেখা? মধ্য রেখা। এই মধ্যরেখার কাছাকাছি যা হবে, মধ্যরেখার কাছাকাছি, ধরো আমার এই যে হাতের আঙ্গুলগুলা, আমাদের অ্যানাটমিক্যাল পজিশন বলতে একটা কথা রয়েছে মেডিকেলীয় ভাষায়, আমরা এটাকে বলি পজিশন, মানে আমরা মেডিকেলে যে মানবদেহ নিয়ে পড়ালেখা করি এটাকে বলা হয় অ্যানাটমি। অ্যানাটমিক্যাল পজিশন বলতে একটা মানুষ এইভাবে দাঁড়াবে, সোজাসুজি সোজাসুজি এইভাবে একটা মানুষ দাঁড়াবে, তার হাত দুইটা এভাবে থাকবে। সো হাত দুইটা যদি এভাবে থাকে আমাদের, সো তাহলে কী হবে, আমাদের এই যে লিটল ফিঙ্গার, আমাদের আঙ্গুলের মধ্যে যে লিটল ফিঙ্গার, থাম্ব, লিটল ফিঙ্গারটা তুমি যদি সোজা এভাবে দাঁড়াও হাত দুইটাকে সামনের দিকে দিয়ে, তোমার লিটল ফিঙ্গার যেটা আছে সেটা থাকবে তোমার দেহের দিকে, আর এই থামটা থাকবে তোমার দেহের থেকে বাইরের দিকে। বা তুমি যদি চিন্তা করো এই যে আমার দেহের মধ্যরেখা, ধরো হচ্ছে যে এইটা আমি, ঠিক আছে, ধরো এইটা আমি, আমার দেহের মধ্যরেখা হচ্ছে এইটা, ঠিক আছে, আমার দেহের মধ্যরেখা হচ্ছে এই যে রেখাটা দেখতে পাচ্ছ, এই রেখাটা হচ্ছে আমার দেহের মধ্যরেখা। বা এই বরাবর যদি তুমি আমাকে কেটে ফেলো তাহলে তুমি সমান সমান দুইটা অংশ পাবে। এখন এই যে মধ্যরেখা, ধরো এখানে দুইটা রেখা আছে, এটা হচ্ছে নাম্বার 1 রেখা, এটা হচ্ছে নাম্বার 2 রেখা। তাহলে একটা রেখার নাম দিলাম আমি নাম্বার 1, নিচে আরও বড় করে দিচ্ছি নাম্বার 1, আর আরেকটা রেখা দিলাম নাম্বার 2। এখন তোমরা এই যে দুইটা রেখা পেলে নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2, এই মধ্যরেখার কাছাকাছি কে, নাম্বার 1 না নাম্বার 2? মধ্যরেখার কাছাকাছি হচ্ছে নাম্বার 1, এই মধ্যরেখার কাছাকাছি হচ্ছে নাম্বার 1। আর মধ্যরেখা থেকে দূরে কোনটা, মধ্যরেখা থেকে একটু দূরে কোনটা, মধ্যরেখা থেকে একটু দূরে হচ্ছে নাম্বার 2। নাম্বার 1 দেখো, খেয়াল করো, এই যে নাম্বার 1, এই যে আমাদের মধ্যরেখা, নাম্বার 1টা হচ্ছে মধ্যরেখা থেকে কাছে, আর নাম্বার 1টা হচ্ছে মধ্যরেখা থেকে দূরে। তো আমাদের দেহের মধ্যরেখার কাছে যেটা হবে, মধ্যরেখার কাছে যেটা হবে সেটাকে আমরা বলবো ভেতরের দিকে। এই যে নাম্বার 1 রেখাটা আমার মধ্যরেখা থেকে একটু বেশি কাছে না, এই জন্য আমি বলবো এটাকে ভেতরের দিকে। আর নাম্বার 2 রেখাটা ইন কম্প্যারিজন অফ নাম্বার 1, নাম্বার 2 রেখাটা ইন কম্প্যারিজন অফ নাম্বার 1, নাম্বার 1-এর কম্প্যারিজনে যদি আমি বলি, দেন কি এই 2 নাম্বার রেখাটা কি কি লেখা কি ছোট, 2 নাম্বার রেখাটা কি, 2 নাম্বার রেখাটা কি আমাদের দূরে না, যেহেতু তার মানে 1 নাম্বার রেখাটা আমার দেহের মধ্যরেখার কাছে, আর 2 নাম্বার রেখা আমার দেহের মধ্যরেখা থেকে দূরে। যেটা কাছে হবে সেটাকে আমরা বলবো ভেতরের দিকে, আর যেটা একটু দূরে হবে সেটাকে আমি বলবো বাইরের দিকে। যেটা কাছে হবে সেটাকে কি বলবো আমি, ভেতরের দিকে। যেটা দূরে হবে সেটাকে আমি কি বলবো, বাইরের দিকে। যেটা কাছে সেটাকে বলবো আমি ভেতরের দিকে, আর যেটা দূরে সেটাকে বলবো আমি বাইরের দিকে। সো তার মানে বুঝতে পারলে যে 1 নাম্বারটা হচ্ছে আমাদের ভেতরের দিকে, 2 নাম্বারটা হচ্ছে বাইরের দিকে, ইন কম্প্যারিজন অফ এই যে মাঝখানের যে মধ্যরেখা থাকবে, এই মধ্যরেখা, যেমন আমার দেহের মধ্যরেখা যদি বলো, এই যে আমার নাক বরাবর কাটলে মধ্যরেখা। এখন যদি তুমি আমার এই ধরো এই আঙ্গুল দুইটা, এই আঙ্গুলের কথা যদি চিন্তা করো, বা আমার হাতের কথা যদি চিন্তা করো, এই যে দেখো যে আমাদের এই কাই আঙ্গুলটা থাকবে আমার দেহের দিকে, আমি সোজা দাঁড়ালে কাছে থাকবে, মধ্যরেখার কাছে, আর থামটা থাকবে মধ্যরেখা থেকে দূরে। তার মানে যেটা এই কাই আঙ্গুলটা কি, তাহলে আমার দেহের ভেতরের দিকে আছে, আর এই হচ্ছে আমার থামটা কি, দেহ থেকে বাইরের দিকে আছে। তো এখন এখানে তাইলে দুইটা টার্ম আসে, যে দেহের ভেতরের দিকে, দেহের ভেতরে, দেহের ভেতরে বলতে আমরা বুঝাই মিডিয়াল। দেহের ভেতরে বলতে আমরা যে টার্মটা ইউজ করি মিডিয়াল, নট মিডেল। এটা কিন্তু মিডেল না, এটা মিডিয়াল, MEDIAL। এটা মানে কি, মিডিয়াল মানে দেহের ভেতরের দিকে। তার মানে আমরা যে দুইটা রেখা আঁকছিলাম, নাম্বার 1 যেটা, সেটা কি হবে, মিডিয়াল হবে। আর দেহের থেকে বাইরের দিকে, বাইরের দিকে যদি হয় তার মানে হবে কি আমাদের ল্যাটারাল। তার মানে কি, সেটাকে আমরা কি বলি, ল্যাটারাল। দেহ থেকে বাইরের দিকে যদি আমি বলি, দ্যাট মিন্স বাইরের দিকে হলে সেটা কি হবে, ল্যাটারাল হবে। তার মানে আমাদের যে নাম্বার 2 রেখা ছিল, সেই 2 রেখাটা কি 1 থেকে দূরে না, সো 2 রেখাটা কি হবে, বাইরের দিকে হবে। সো এইগুলো হচ্ছে আমাদের দেহকে ডিফাইন করার জন্য, দেখবে যে আমরা সামনের দিকে এই টার্মিনোলজিগুলো অনেক বেশি পাবো। সো এই জিনিসটা লিখে নাও, লিখে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি কর্ডাটা বলতে গিয়ে এই জিনিসগুলো তোমাদের বললাম। সো এই জিনিসটা লেখো, লেখা শেষ হলে আমাকে কমেন্টে জানাও যে তোমাদের লেখা হয়েছে।
কি প্রবলেম? প্রবলেম হচ্ছে বোর্ডটা নড়লে ফোকাসিং এ প্রবলেম হয়, ব্রাইটনেস কমে পারে, মাঝে মধ্যে ফোকাস ছেড়ে দেয়। ফোকাস লক করার কোনো অপশন নেই, অটো ফোকাস হতে থাকে। হ্যাঁ, এখানে যখন হাঁটি সেদিক থেকে ওদিকে তখন হচ্ছে ফোকাসটা মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যায়। ব্রাইটনেস বাড়ে কমে, বাড়ে কমে। এটা লেখো, লেখা শেষ হলে আমাকে হচ্ছে যে জানাও যে তোমাদের লেখা হয়েছে। ফোকাস তো সেট করা যায় না। এটা কি এই মোবাইলের সমস্যা না সব মোবাইলের সমস্যা? ফেসবুক ক্যামেরার তো কোনো অপশন নাই, ক্যামেরা একদম লেখা শেষ। আচ্ছা, 10 জনের মতো দান বলবে। আচ্ছা, সো একটা মেজরিটি পার্সেন্টেজ যেহেতু বলেছে তাদের লেখা হয়েছে, সো আমি হচ্ছে যে এটা মুছে দিব, বাট তোমাদের এখন আমি একটু কাজ দিব, এখান থেকে তোমরা বলবে যে কোনটা কি। আচ্ছা, বোর্ড ফিক্স করতে হবে। আমি চিন্তা করতেছি আমার বাসায় খাটটা ভেঙে ওইখানে বোর্ডের ব্যবস্থা করব। আচ্ছা, চিন্তা করো এটা একটা হচ্ছে ডায়াগ্রাম। তার মানে হচ্ছে এই যেটা, এটা হচ্ছে সামনের দিক, এটা সামনের হলে এটা কি পেছনের দিক, এটা তাহলে কি উপরের দিক, এটা কি আমাদের নিচের দিক। আরেকটা যেটা আমি তোমাদের বলতে ভুলে গেছি তখন, যে আমাদের পার্শ্ব থাকে, যেমন এইটা হচ্ছে আমাদের পার্শ্ব, মানে কি পাশ, তাহলে এই একটা আছে, তাহলে আমাদের পার্শ্বীয় সাইডও আছে, ঠিক আছে? তার মানে আমাদের একটা পার্শ্বীয় দিকও রয়েছে। তো এখন তোমরা আমাকে এই 4টা নাম কমেন্টে জানাও, যে সামনের দিককে কি বলছি, পিছনের দিককে কি বলছি, উপরের দিককে কি বলছি, নিচের দিককে কি বলছি। খাতা দেখা ছাড়া কমেন্টে জানাও যে সামনের অংশকে আমরা কি বলি, পেছনের অংশকে আমরা কি বলি, উপরের অংশকে আমরা কি বলি, নিচের অংশকে আমরা কি বলি। খাতা দেখা ছাড়া কমেন্টে জানাও। 4টা নাম সিরিয়ালে লিখবা, সামনে, পেছনে, উপরে, নিচে। প্যারা দিচ্ছে না? মাহফুজা কামাল কমেন্ট করছে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সুপেরিয়র, ইনফিরিয়র। ঠিক আছে। ফাইজা আলম লিখছে সামনেরটা অ্যান্টেরিয়র। এমডি ইউসুফ সঠিক উত্তর দিয়েছে, নাসির হোসেন সঠিক উত্তর দিয়েছে, আনিল আহনান, নাশিকা নায়ার, আনিজারা সবাই লেখার চেষ্টা করতেছে একে একে। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করবা, হয়তো অনেকের কমেন্ট করতে একটু কষ্ট হয়, বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা যদি ইন্টারেক্টিভ সেশন হয় দেন ইট উইল বেটার ফর ইউ। কারণ হচ্ছে যেহেতু আমরা রেকর্ডেড ক্লাস দিচ্ছি না, আমাদের সেশনটা একটু ইন্টারেক্টিভ হওয়া উচিত। তোমরা যখন কমেন্ট করবা, যখন তোমরা কমেন্টে জানাবা, তখন সেই জিনিসটা আমাদের ইন্টারেস্টিং হবে। ওকে, সো তোমরা জানাতে থাকো। আমি হচ্ছে যে যেটা পড়াতে গিয়ে এত কথা বললাম, সেই জিনিসটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে এই যে কর্ডাটা, এ পাশটা, হ্যাঁ না, এটাই পড়াচ্ছি এখন। আচ্ছা, তো কর্ডাটা আমরা কাদের বলবো? কর্ডাটা আমরা তাদের বলবো যে একটা প্রাণী,
যার দেহের পৃষ্ঠ মধ্য রেখা বরাবর, পৃষ্ঠ মধ্য রেখা বরাবর, যে পৃষ্ঠ মানে কি, পিঠের দিকে, পিঠের দিকে মাঝ বরাবর। যেমন আমাদের মেরুদণ্ডটা যদি খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার পিঠ, এই পিঠের মাঝ বরাবর কিন্তু আমার মেরুদণ্ড। দ্যাট মিন্স এই যে প্রাণীগুলো আছে, এই কর্ডাটা পর্বের প্রাণীরও দেহের পৃষ্ঠ মধ্য রেখা বরাবর, পৃষ্ঠ মধ্য রেখা বরাবর একটা নিরেট। নিরেট মানে কি, নিরেট মানে যার ভেতরে কোনো ফাঁপা অংশ নেই, পুরাটার মধ্যেই কিছু না কিছু আছে। একটা পাইপ, ধরো একটা পাইপ যদি এরকম হয় যে পাইপের মাঝখানটা ফাঁকা, দেন আমরা সেটাকে বলি ফাঁপা। আর যদি পুরোটা একটা রড হয়, যে এটা পাইপ নেট একটা রড, দেন মানে কি, সেটা একটা নিরেট। নিরেট স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক মানে যে এই নিরেট, যেমন ধরো তুমি একটা রাবারের কথা চিন্তা করো, যে লম্বা একটা রাবার যদি হয়, সেই রাবারটাকে যদি তুমি নাড়ো চাড়ো, তখন কি হবে, সেটা কি স্থিতিস্থাপক না, আবার আগের অবস্থানে ফিরে আসবে। দ্যাট মিনস নিরেট স্থিতিস্থাপক, একটা দ্বন্দ্ব থাকে, সেই দ্বন্দ্বকে আমরা কি বলি, সেই দ্বন্দ্বকে আমরা বলি নটোকর্ড বলি। এখন কর্ডাটা হইতে গেলে কি নটোকর্ড আজীবন থাকা লাগবে? কর্ডাটা হতে গেলে কি নটোকর্ড আজীবন থাকা লাগবে? না, কর্ডাটা হওয়ার সত্য হচ্ছে নটোকর্ড জীবনের কোনো না কোনো পর্যায়ে থাকলে হবে। যে নটোকর্ড যে একদম আজীবন থাকতে হবে, নটোকর্ড নট লাইক দিস। জীবনের কোনো না কোনো পর্যায়ে, কোনো না কোনো জায়গায় যদি নটোকর্ড থাকে, তখনই তাকে আমরা কি বলবো, কর্ডাটা বলবো। এবং এই যে নটোকর্ডটা আছে, এই নটোকর্ডটা রূপান্তরিত হয়ে যদি এরকম কশেরুকা তৈরি করে, নটোকর্ডটা রূপান্তরিত হয়ে যদি এরকম কশেরুকা তৈরি করে, এবং কশেরুকার সম্মিলিত রূপটাকে আমরা বলি মেরুদণ্ড বলি। যদি নটোকর্ড রূপান্তরিত হয়, বেশিরভাগ প্রাণী মানে উইথাউট ভার্টিব্রাটা ছাড়া বেশিরভাগ প্রাণীর নটোকর্ডটাই মেরুদণ্ডে রূপান্তরিত হয় না। যেমন আমরা জানি যে কর্ডাটার তিনটা ভাগ আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা অ্যান্ড ভার্টিব্রাটা। কর্ডাটার কয়টা ভাগ? তিনটা, ইউরো, সেফালো, ভার্টিব্রাটা। সো এই ভার্টিব্রাটা যারা, শুধুমাত্র মেরুদণ্ডী প্রাণী যারা, তাদের এই নটোকর্ডটা কিসে রূপান্তরিত হয়? মেরুদণ্ডে রূপান্তরিত হয়। সো আমরা দ্যাটস ওয়াই আমরা ভার্টিব্রাটার মধ্যে পড়ি। তোমাদের প্রথম অধ্যায়ে একটা প্রশ্ন কমনলি আসে, যেমন একটা সৃজনশীল, আমরা যখন ছোট ছিলাম ইসলাম শিক্ষা পড়তাম, তখন একটা খ নাম্বার একটা প্রশ্ন কমনলি আসতো না, যে সকল রাসূল নবী কিন্তু সকল নবী রাসূল নয়। ঠিক তেমনি একটা কমন খ নাম্বার বা 2 মার্কসের প্রশ্ন আসে, সেটা হচ্ছে, আচ্ছা বলছি, সেটা হচ্ছে যে সকল কর্ডাটা এই ভার্টিব্রাটা, বাট সকল ভার্টিব্রাটা নটোকর্ড না। আচ্ছা, নটোকর্ডটা আবার একটু বলি। নটোকর্ডটা হচ্ছে যে দেহের একটা প্রাণী, ধরো আমি, আমার এই হচ্ছে সামনের অংশের নাম অঙ্কীয় দেশ, পেছনের অংশের নাম পৃষ্ঠীয় দেশ। আমার পৃষ্ঠীয় দেশে যখন আমি ফিটাস অবস্থায় ছিলাম বা মায়ের পেটে ছিলাম, তখন আমার দেহের এই পৃষ্ঠীয় দেশে, মানে পৃষ্ঠ দেশে দেহের মাঝ বরাবর, এই মাঝ বরাবর, একবারে মাঝ বরাবর, পৃষ্ঠ মধ্যরেখা বরাবর একটা দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বটার বৈশিষ্ট্য কেমন ছিল? নিরেট ছিল। কি ছিল? নিরেট। নিরেট মানে যার ভেতর পুরা কোনো একটা কিছু দ্বারা পুরোটা ফুলফিল থাকবে। ধরো এরকম একটা পাইপের মতো অংশ, পুরাটাই পূর্ণ থাকবে, মানে কোনো ফাঁপা জায়গা থাকবে না, এটা হচ্ছে নিরেট। 2 নম্বর কথা যেটা বলা আছে, স্থিতিস্থাপক। তোমরা যারা সেকেন্ড ইয়ারে রয়েছো তারা নিশ্চয়ই ফিজিক্সের 7th চ্যাপ্টার পড়েছো। ফিজিক্সের 7th চ্যাপ্টার, ফার্স্ট পেপারের 7th চ্যাপ্টারের মধ্যে স্থিতিস্থাপকতা নিয়ে কথা বলা আছে। স্থিতিস্থাপক বলতে বোঝায় যে কোনো একটা বস্তু যাকে যদি আমি বাঁকাই বা বল প্রয়োগ করে তার দেহের আকৃতি পরিবর্তন করি, এবং বল প্রয়োগ করা বন্ধ করে দিলাম, আমি যে বল প্রয়োগ করে আকৃতি পরিবর্তন করছি এখন ছেড়ে দিলাম, ছেড়ে দিলে সে যদি আবার আগের অবস্থানে ফিরে আসে, তখন তাকে আমরা বলি স্থিতিস্থাপক পদার্থ। তো আমাদের এই যে নটোকর্ডটা আছে, সেই নটোকর্ডটা নিরেট হলে কি হবে, সেই নটোকর্ডটা স্থিতিস্থাপক হয়, মানে তাকে ইচ্ছামতো বাঁকানো যায়, এবং বল প্রয়োগ যদি আমি ছেড়ে দিই, তখন কি হয়, সে পূর্বের অবস্থানে ফিরে আসে। সো নিরেট স্থিতিস্থাপক একটা দ্বন্দ্ব থাকে, এই দ্বন্দ্বটাকে কি বলে? নটোকর্ড বলে। সেই নটোকর্ডটা রূপান্তরিত হয়, কিছু প্রাণীতে হয়, কিছু প্রাণীতে হয় না। আমরা জানি কর্ডাটার 3টা ভাগ আছে, একটাকে বলি আমরা ইউরো, সেফালো, ভার্টিব্রাটা। ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, ভার্টিব্রাটা। তো ভার্টিব্রাটা যারা, তাদের ক্ষেত্রে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই নটোকর্ডটা রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? এরকম কশেরুকায় রূপান্তরিত হয়। কশেরুকা মানে
কশেরুকার সম্মিলিত রূপটাকে মেরুদণ্ড বলা হয়। এখন কিছু কিছু প্রাণীতে খুব ভালো মেরুদণ্ড পাওয়া যায়, যেমন মানুষের মধ্যে। আবার যদি তুমি মাছের মেরুদণ্ড দেখো, সেটা হচ্ছে কাঁটা। মাছের আমরা যে কাঁটাটা দেখি মাছ বরাবর, সেটা কিন্তু মাছের মেরুদণ্ড। সো এটা কিন্তু প্রাণী টু প্রাণী ডিফার করে। তার মানে যাদের এই নটকটটা থাকে জীবনে কোনো না কোনো পর্যায়ে, মানে আজীবন নটকট থাকতে হবে এরকম কোনো শর্ত নেই, জীবনে কোনো না কোনো পর্যায়ে নটকট থাকবে, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে বলি আমরা করডাটা বলি। আর এই করডাটা পর্বের প্রাণীর যদি নটকটটা ভার্টিব্রাটা বা কশেরুকায় রূপান্তরিত হয় বা মেরুদণ্ডে রূপান্তরিত হয়, তখন তাকে বলি আমরা ভার্টিব্রাটা বলি। তখন আমরা তাকে কি বলি? তখন আমরা তাকে বলি ভার্টিব্রাটা বলি। ওকে, এবার ক্লিয়ার আশা করি এতটুকু ব্যাপার। তার মানে আমরা কিংডম, ফাইলাম অ্যান্ড সাব ফাইলাম পর্যন্ত জানতে পারলাম। কোনো সমস্যার কথা বলছি কি পর্যন্ত? আচ্ছা, এবার আসো ক্লাস। ক্লাস মানে শ্রেণী। আমরা জানি ভার্টিব্রাটার মধ্যে প্রায় কয়টা অধিশ্রেণী? ভার্টিব্রাটার মধ্যে মোট শ্রেণী রয়েছে 9টা। ভার্টিব্রাটার মধ্যে শ্রেণী রয়েছে অধিশ্রেণী আছে 2টা। সেই 2টা অধিশ্রেণীর মধ্যে 2টা ভাগ আছে। আবার প্রথম অধ্যায় যদি কেউ পড়ে থাকো দেখবা হচ্ছে যে 2টা ভাগ আছে। একটা হচ্ছে নাথাস্টোমোটা, যাদের চোয়াল আছে, যেমন আমাদের কিন্তু চোয়াল আছে, যে আমরা বলি না যে ঘুষি দিয়ে চোয়াল ভেঙে দিব, মানুষকে বলে না ঘুষি দিয়ে চোয়াল ভেঙে দিব। সো আমাদের কিন্তু এই যে এই জায়গাগুলো চোয়াল আছে। তো কিছু আছে চোয়ালবিহীন প্রাণী আছে, কিছু চোয়াল যুক্ত প্রাণী আছে। সো এই ভার্টিব্রাটার মধ্যে 9টা শ্রেণী রয়েছে। মোট ভার্টিব্রাটার মধ্যে শ্রেণী আছে 9টা। সেই 9টা শ্রেণীর মধ্যে সর্বশেষ যে শ্রেণীটা এবং সবচেয়ে উন্নত যে শ্রেণীটা, এটা হচ্ছে ম্যামালিয়া। ম্যামালিয়া কথাটা আসছে ম্যামারি গ্ল্যান্ড থেকে। ম্যামালিয়া কথাটা আসছে কোথা থেকে? ম্যামারি গ্ল্যান্ড। ম্যামারি গ্ল্যান্ড মানে হচ্ছে স্তন গ্রন্থি। ম্যামারি গ্ল্যান্ড মানে স্তন গ্রন্থি। আমরা যারা মানুষ রয়েছি, আমরা সকলেই মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছি। সো মায়ের বুকের দুধ খেয়ে যে আমরা বড় হয়েছি, সেটাই এসেছে কোথা থেকে? স্তন গ্রন্থি থেকে। এখন স্তন গ্রন্থির মধ্যে 2টা কথা আসে, যে এই যে মানব দেহ, এই মানব দেহের মধ্যে আমরা কি শুধুমাত্র মেল নিয়ে পড়ছি নাকি ফিমেল নিয়ে পড়ছি? আমরা কিন্তু মেল এবং ফিমেল বোথ নিয়ে আমরা পড়ালেখা করি। সো মেল এবং ফিমেলের মধ্যে আমরা স্তন গ্রন্থি বলতে আমাদের মায়েদের বুঝে থাকি, ঠিক আছে, যে মায়ের বুকের দুধকে আমরা বড় হয়েছি। তো দ্যাটস ওয়াই স্তন গ্রন্থির মধ্যে 2টা ভাগ আছে। একটা হচ্ছে নিষ্ক্রিয়, যে স্তন গ্রন্থির মধ্যে কিছু স্তন গ্রন্থি কারো কারো স্তন গ্রন্থি থেকে নিষ্ক্রিয়, কারো কারো থাকে সক্রিয়। তো স্তন গ্রন্থি তাহলে 2 টাইপের হতে পারে। একটা হচ্ছে নিষ্ক্রিয়, মানে হচ্ছে কি আমরা জানি গ্রন্থি। গ্রন্থি মানে কি? গ্রন্থি মানে আমরা বুঝি যার থেকে কোনো কিছু খরিত হয়। গ্রন্থি মানে ক্ষরণ করে, যা কোনো কিছু ক্ষরণ করবে তাকেই আমরা কি বলি? গ্রন্থি বলি। সো গ্রন্থির আবার 2টা ভাগ আছে, আমরা অষ্টম অধ্যায়ে পড়বো, বা এই অধ্যায়ে যখন আমরা পরিপাক গ্রন্থিগুলো নিয়ে পড়বো তখন আমরা জানবো যে গ্রন্থি আসলে 2 প্রকার। একটা অন্তঃক্ষরা, একটা বহির্ক্ষরা। অন্তঃক্ষরা আর একটা হচ্ছে বহির্ক্ষরা। অন্তঃক্ষরা এবং বহির্ক্ষরার মধ্যে মজার ব্যাপারটা হচ্ছে যে অন্ত কথাটা আসছে অন্তর থেকে। ধরো ওই যে আমরা বাংলা গান শুনি না, অন্তরে অন্তরে আমার ভেতর বাহির অন্তরে অন্তরে। সো অন্তর বলতে আমরা আসলে কি বুঝাই? অন্তর বলতে আমরা আসলে মন বুঝাই বাংলা ভাষায়, যে অন্তর মানে মন। সো অন্ত মানে তাহলে কি আসতেছে? অন্ত কথা থেকে আমরা পাচ্ছি অন্ত আর মন, এই 2টা সেম। তার মানে অন্তঃক্ষরা যে গ্রন্থি, সেখান থেকে আমার কি বের হবে? হরমোন। সো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কী বের হয়? হরমোন। এবং বহির্ক্ষরা গ্রন্থি থেকে কী বের হয়? এনজাইম বের হয়। সো এই স্তন গ্রন্থিটা একটা বিশেষ টাইপের গ্রন্থি। এবং যদি গ্রন্থির ক্লাসিফিকেশনের মধ্যে আমার বলতে হয়, সো স্তন গ্রন্থি যেটা আছে এটা বহির্ক্ষরা গ্রন্থি হবে, কারণ স্তন গ্রন্থিতে আমাদের হরমোন বের হয় না। এখান থেকে যেই বুকের দুধটা বের হয়, বা আমরা যে স্তন বা মায়ের বুকের দুধ বলি, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্লুইড, এবং সেটি একটা নালী দ্বারা আসে আমাদের। সো আমরা গ্রন্থি নিয়ে বিস্তারিত যখন জানবো, যে আমাদের এই গ্রন্থিটা নিয়ে আমরা বিস্তারিত পড়বো, এই অধ্যায় পড়বো, হয়তো নেক্সট ক্লাসেই আমরা গ্রন্থি নিয়ে জানবো। এখন যদি আসি যে নিষ্ক্রিয় এবং সক্রিয়র মধ্যে যদি আমি কথা বলি, যে নিষ্ক্রিয় এবং সক্রিয়,
এই দুইটার মধ্যে যদি আমি বলি যে কিছু কিছু আছে নিষ্ক্রিয় আর কিছু কিছু আছে সক্রিয়, স্তনগ্রন্থি নিষ্ক্রিয় থাকে এবং সক্রিয় থাকে, দুই টাইপের স্তনগ্রন্থি আমরা দেখতে পাই। নিষ্ক্রিয়টা মেইনলি কাদের থাকে? নিষ্ক্রিয়টা মেইনলি থাকে পুরুষের ক্ষেত্রে। পুরুষের ক্ষেত্রে যে স্তনগ্রন্থি থাকে, পুরুষের স্তনগ্রন্থিটা কেমন হয়? নিষ্ক্রিয় হয়। আর পুরুষ ছাড়াও যে ফিমেলদের বাচ্চা হওয়ার আগে, যে গর্ভবতী হওয়ার আগে মায়েদের স্তনটাও কি থাকে? নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আর সক্রিয় হয় কখন? সক্রিয় হয় গর্ভবতী হওয়ার পর কিছু হরমোনের প্রভাবে। আমরা যখন অষ্টম অধ্যায়ে পড়ব সেখানেও আমরা জানবো যে স্তনগ্রন্থির উপর কারা কারা ক্রিয়া করে, কিভাবে মিল্ক সিক্রেশন হয়, সব কিছু আমরা শিখবো সেখানে। সো সক্রিয় স্তনগ্রন্থি কাদের ক্ষেত্রে থাকে? সক্রিয় স্তনগ্রন্থি থাকে শুধুমাত্র মায়েদের ক্ষেত্রে, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সক্রিয় স্তনগ্রন্থি থাকে। তাই সক্রিয় স্তনগ্রন্থি কাদের ক্ষেত্রে থাকে? গর্ভবতী মায়েদের ক্ষেত্রে। আর পুরুষ এবং হচ্ছে যে গর্ভবতী ছাড়া যে কোনো মহিলাদের স্তনগ্রন্থিটা কেমন থাকে? নিষ্ক্রিয় থাকে এবং গর্ভধারণের পর প্রায় 2 বছর পর্যন্ত স্তনগ্রন্থিগুলো সক্রিয় থাকে। পরে আস্তে আস্তে স্তনগ্রন্থি যে সেলগুলো রয়েছে সেগুলো অ্যাট্রোফাইড হয়ে যায়, সেগুলো চুপসে যায় আস্তে আস্তে এবং মিল্ক সিক্রেশন বন্ধ হয়ে যায়। আমরা পড়বো, আমরা নবম অধ্যায়ে এই নিয়ে বিস্তারিত জানবো। তোমাদের কোনো ধরনের নলেজ থেকে তোমাদের ডিপ্রাইভড রাখা হবে না। সো এতটুকু ব্যাপার বুঝতে পেরেছো। তাহলে তোমাদের বইয়ে বলা আছে যে ম্যামালিয়া আমরা কাদের বলবো? যাদের সক্রিয় স্তনগ্রন্থি রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড কিন্তু থাকে, সক্রিয় হয় নিষ্ক্রিয় হয়। সক্রিয় কখন হয়? শুধুমাত্র গর্ভবতী মায়েদের ক্ষেত্রে। নিষ্ক্রিয় থাকে পুরুষদের ক্ষেত্রে এবং হচ্ছে যে গর্ভবতী ছাড়া যে মায়েরা রয়েছে তাদের ক্ষেত্রে এই স্তনগ্রন্থিটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এবং পুরুষদের ক্ষেত্রে স্তনগ্রন্থিটা কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং পুরুষদের ক্ষেত্রে এই স্তনগ্রন্থিটা একটা নিষ্ক্রিয় অঙ্গ। মেলের একটা নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে এই স্তনগ্রন্থি। নিষ্ক্রিয় অঙ্গ বা ইংরেজিতে আমরা একে বলি ভেস্টিজিয়াল অর্গান। নিষ্ক্রিয় ইংরেজি কি? আমি এই কথাটা মুছি। নিষ্ক্রিয় ইংরেজি হচ্ছে ভেস্টিজিয়াল অর্গান। না না, ক্লাস শেষ না। এখন এখান থেকে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস জানাতে চাই, এটা নিয়েও বিস্তারিত পড়াবো। যেহেতু পুরুষদের স্তনগ্রন্থি নিয়ে কথা বলছি, পুরুষদের স্তনগ্রন্থি যদি বড় হয়ে যায়, কোনো কারণে পুরুষদের স্তনগ্রন্থি বড় হয়ে গিয়েছে, পুরুষদের স্তনগ্রন্থি যদি বড় হয়ে যায় তখন সেটাকে একটা রোগ বলা হয় বা সেটা একটি নাম রয়েছে আলাদা। সেটি নানা হরমোনের কারণে হয়, কিছু ওষুধের কারণে হয়। সো আচ্ছা, ভাষা যদি বলা হয়, নটো ওয়ার্ডটা এসেছে হচ্ছে গ্রিক ভাষা থেকে। আমাদের এখানে যত ধরনের ভাষা আছে নর্মালি ভাষাগুলো গ্রিক অর ল্যাটিন থেকে আসে। নটো মানে হচ্ছে নটোকর্ড, কর্ড মানে হচ্ছে লম্বা সরু দ্বন্দ্ব। নটো কথাটা এসেছে নিরেট থেকে, নিরেট লম্বা সরু দ্বন্দ্বকে আমরা নটোকর্ড বলি। পুরুষের স্তনগ্রন্থি যদি বড় হয়ে যায় তাহলে এটা একটা স্পেশাল রোগ রয়েছে, এটাকে আমরা বলি গাইনোকোমেশিয়া। বা ইংরেজি বানাম যদি তোমরা কেউ জানতে চাও, অনেকে, দুইজন আমাদের মনে হয় এখানে ইংলিশ ভার্সনে আছে, গাইনোকোম্যাস্টিয়া। সো পুরুষদের স্তনগ্রন্থি বা মেল ব্রেস্ট যদি বড় হয়ে যায় তখন সেই রোগটার নাম গাইনোকোম্যাস্টিয়া। এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে বাংলাদেশ না পুরো বিশ্বে বর্তমানে
সবচেয়ে বেশি যে ক্যান্সার হয়, কোলন ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ক্যান্সার। কোলন ক্যান্সারটা সবচেয়ে কমন, বাট রিসেন্ট টাইমে সামনের দিনগুলোয় যে ক্যান্সারটা সবচেয়ে বেশি হবে পৃথিবীতে সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার খুবই কমন, এখনও বাংলাদেশে কমন। দেখা যায় পুরো পৃথিবীতে পিঙ্ক ডে পালন করা হয় ব্রেস্ট ক্যান্সারের অ্যাওয়ারনেসের জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার ফিমেলে কমন হলেও কোনো কারণে যদি মেল ব্রেস্ট বড় হয় বা যেটিকে আমরা গাইনোকোম্যাশিয়া বলি, এই গাইনোকোম্যাশিয়া মেল ব্রেস্ট ক্যান্সারে রূপান্তর নিতে পারে। গাইনোকোম্যাস্টিয়া যদি কারো থাকে সেটা মেল ব্রেস্ট ক্যান্সারে রূপান্তর নিতে পারে। আরও ভয়াবহ ব্যাপার হচ্ছে ফিমেল ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট আছে, ফিমেল ব্রেস্ট ক্যান্সারের সার্জারি করলে ভালো ফল পাওয়া যেতে পারে, বাট মেল ব্রেস্ট ক্যান্সার যদি একবার হয় তখন সেখানে সার্জারি করে খুব ভালো কোনো রেজাল্ট পাওয়া যায় না এবং এটা অন্যান্য অঙ্গে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটাকে আমরা ক্যান্সার সারা জায়গায় ছড়িয়ে যাওয়াকে কী বলি, ক্যান্সার সারা রক্তে ছড়িয়ে গেছে, সারা দেহে ছড়িয়ে গেছে, আমরা এরকম টার্ম ইউজ করি, মেটাস্টেসিস বলা হয় মেডিকেলীয় ভাষায়। সো না জানলেও হবে আপাতত। বাট পুরুষের স্তন গ্রন্থি যদি বড় হয়ে যায়, পুরুষের ব্রেস্ট যদি বড় হয়ে যায়, তখন আমরা এই রোগটাকে কি বলি, আমরা এই রোগটাকে বলি গাইনোকোম্যাশিয়া। এবং এই গাইনোকোম্যাশিয়া ক্যান লিড টু ব্রেস্ট ক্যান্সার, গাইনোকোম্যাশিয়া ক্যান লিড টু মেল ব্রেস্ট ক্যান্সার। তো এতটুকু তোমাদের বোঝা হয়েছে কি না আমাকে বলো। কি সাউন্ড হয় কিছু? ফ্যানের সাউন্ড হলে ওইটা নেই। সাউন্ড কি বেশি হয় কিনা? যদি বেশি হয় তোমরা যতটুকু বুঝিয়েছি বুঝতে পেরেছো কিনা বলো। ওকে, এখন যদি তোমাদের একটা আইকিউ বা হচ্ছে জেনারেল নলেজ জিজ্ঞেস করি, বাংলাদেশের একজন বিখ্যাত নায়কের গাইনোকোম্যাশিয়া আছে, বিখ্যাত একজন নায়কের গাইনোকোম্যাশিয়া দেখা যায়, সেই বিখ্যাত নায়কের নামটা পারলে কেউ কমেন্ট করো। খুঁজলে অনেকজনই পাওয়া যাবে, মানে বিখ্যাত একজন হচ্ছে, খুব বিখ্যাত গাইনোকোম্যাশিয়ার জন্য। বাট লোক ভালো, এবার প্রায় 15 লক্ষ টাকা সে জাকাত দিছে। আচ্ছা, এরপর আসা যাক আমাদের অর্ডার বা বর্গ। আমরা যে বর্গে, সেটা হচ্ছে প্রাইমেটস। আমরা যে বর্গের মধ্যে পড়ি সেটাকে বলে প্রাইমেটস। প্রাইমেটস মানে সহজ ভাষায় আঁকড়ে ধরতে পারে। দেখো, এতক্ষণ কিন্তু আমরা ম্যামালিয়ার মধ্যে ছিলাম, যে আমরা ম্যামালিয়া, সক্রিয় স্তনগ্রন্থি যদি কারো থাকে সেই ম্যামালিয়ার মধ্যে পড়ে যাবে। বাট প্রাইমেটসটা কিন্তু আমাদের একদম আলাদা করে দিয়েছে, কারণ প্রাইমেটস মানে অনন্ত জলিল। অনন্ত জলিল হচ্ছে বিগেস্ট এক্সাম্পল। আচ্ছা, তো এই যে আমাদের প্রাইমেটসটা কিন্তু আমাদের আলাদা করে দিয়েছে, কারণ আমরা আঁকড়ে ধরতে পারি। যেমন মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য, মানুষ হাত দিয়ে কোনো কিছু ধরতে পারে। মানুষ বলো, শিম্পাঞ্জি বলো, বানর বলো, এরা কি করে, হাত দিয়ে কোনো কিছু ধরতে পারে। সো আঁকড়ে যারা ধরতে পারবে হাত দিয়ে, তাদেরকে আমরা কি বলি, প্রাইমেটস বলি। এখন যদি তুমি বলতে পারো যে মাছ, সে কি হাত দিয়ে কিছু ধরতে পারে? পারে না। তুমি যদি বলো হচ্ছে অ্যামফিবিয়া, উভচর, হাত দিয়ে ধরতে পারে? পারে না। তুমি যদি বলো সরীসৃপ, সে আঁকড়ে ধরতে পারে? কুমির কিছু আঁকড়ে ধরতে পারবে? পারবে না। তারপর হচ্ছে যে পাখি, আঁকড়ে ধরার ক্ষমতা পাখির নাই। ভার্টিব্রেটের মধ্যেও তুমি যদি বাঘ, সিংহের কথা বলো, তারাও কিন্তু খুব বেশি আঁকড়ে ধরতে পারে না। কিন্তু হচ্ছে মানুষের একটা স্পেশাল ক্রাইটেরিয়া, মানুষ, শিম্পাঞ্জি, বানর, আরও অনেক হয়তো আছে, বাট এই তিনটে স্পেশাল, যে তারা প্রাইমেটসের মধ্যে পড়ে। সো প্রাইমেটস মানে যারা হাত দিয়ে কোনো কিছু আঁকড়ে ধরতে পারে, তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি প্রাইমেটস বলি। যে টার্মটা আসে সেটা হচ্ছে হোমিনোইডিয়া। হোমিনোইডিয়া, এই হোমিনোইডিয়া যেটা, সেটা একটা সাব অর্ডার। এটা আসলে বোঝায় মানুষ লেজবিহীন হয়।
মানুষের মধ্যে কোনো লেজ থাকে না। লেজ নর্মালি মানুষের থাকে না, বাট রেয়ার কিছু কিছু টাইমে লেজ নিয়েও মানুষ জন্ম নেয়। যেমন তোমাদের জুলজি বইয়ের অষ্টম অধ্যায়েই দেখবে, অষ্টম অধ্যায় বা নবম অধ্যায়ের মধ্যে লেজযুক্ত মানুষের একটা ছবি দেওয়া আছে। একটা বাচ্চা জন্ম নিয়েছিল খুব সম্ভবত 2-3 বছর আগে, লেজ নিয়ে জন্ম নিয়েছিল। সো লেজ জিনিসটাও কিন্তু খুব রেয়ার, মানুষের ক্ষেত্রে লেজ দেখা যায় না। এখন এই যে শিম্পাঞ্জি, বানর, এরা কিন্তু আমাদের প্রাইমেটসের মধ্যে পড়েছিল, বাট যখন হোমিনিডিয়া আসলো, হোমিনিডিয়ার মধ্যে কিন্তু বানরের লেজ আছে। দ্যাট মিন্স বানর হচ্ছে এখান থেকে বাদ চলে যাচ্ছে। আর ফ্যামিলির মধ্যে এই যে আসে হোমিনয়েডিয়া, দেখো এটা হচ্ছে হোমিনয়েডিয়া, আর ফ্যামিলি হচ্ছে হোমিনিডিয়া। ফ্যামিলি হোমিনিডিয়া মানে মস্তক বিশাল, আমাদের বড় মস্তক থাকে, সেটা বোঝানো হয়, সেই ফ্যামিলিটাকে হোমিনিডিয়া বলা হয়। আর এই যে হোমো, হোমো কথাটা এসেছে কোথা থেকে? হোমো কথাটা এসেছে, হোমো মানে যে মুখভঙ্গি, যে আমি নানা প্রকার মুখভঙ্গি করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, সেই নানা প্রকার মুখভঙ্গি থেকে এসেছে হোমো কথাটা এসেছে। আর স্পেসিস হিসাবে আমাদের কি বলা হয়? হোমো স্যাপাইন্স বলা হয়, ঠিক আছে? সো এইটা না অনেক সময় ভাইভার কোশ্চেন দেখা যায়, ভাইভার মধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় না জুলজি, প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে টিচার জিজ্ঞাসা করে যে এই তোমার বৈজ্ঞানিক নাম বলো, তখন স্টুডেন্টরা ভ্যাবাচেকা খাওয়া যায় যে আমার বৈজ্ঞানিক নাম মানে কি? তোমার বৈজ্ঞানিক নাম তো অবশ্যই তুমি হোমো স্যাপাইন্স, তোমার বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপাইন্স। সো আমরা এই যে শ্রেণীতাত্ত্বিক যে অবস্থান, সেই শ্রেণীতাত্ত্বিক অবস্থান থেকে আমরা কিছু জানার চেষ্টা করলাম, শ্রেণীতাত্ত্বিক অবস্থান থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করলাম, যেহেতু এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং এখান থেকেও এমসিকিউ আসতে পারে, তোমাকে পরীক্ষার মধ্যে দিতে পারে মানুষ কোন বর্গের, মানুষ কোন অর্ডারের, প্রাইমেট। বিশেষ করে এই টার্মগুলো ইম্পর্টেন্ট, যে অর্ডারটা ইম্পর্টেন্ট, ক্লাস বললে সবাই পারে, ফ্যামিলিটা ইম্পর্টেন্ট, জেনাসটা ইম্পর্টেন্ট, আর বাকি জিনিসগুলো তুমি পারবে। সো এই জায়গা থেকে ছোটোখাটো এমসিকিউ যদি আমাদের আসে, আমরা এখান থেকে আটকাবো না। সো মানুষের শ্রেণীতাত্ত্বিক অবস্থান আমরা জেনে নিলাম। এখন আমরা আমাদের মেইন যে পড়া, যে মানবদেহের মধ্যে যে আমাদের যে এই পুরো 3 থেকে 11 অধ্যায় পর্যন্ত যে আমাদের নানা সিস্টেম রয়েছে, সেই নানা সিস্টেম বা তন্ত্র জিনিসটা আসলে কি, সেটা সম্পর্কে আমরা জানব। সো যতটুকু পড়িয়েছি ততটুকুর মধ্যে তোমরা ক্লিয়ার, আশা করি এতটুকু ক্লিয়ার। সো এখন যদি আমি বলি যে মানবদেহের ক্ষেত্রে আমরা নানা সিস্টেম নিয়ে আলোচনা করব, সিস্টেম নিয়ে যদি বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আসলে কোনো ইয়ে থাকে না। যেমন এখন রিসেন্টলি একটা পলিকিট আবিষ্কার করছে বাংলাদেশে একজন বিজ্ঞানী, গ্লাইসেরা শেখ মুজিবি। এখন তুমি যদি জিজ্ঞেস করো এটার নাম শেখ মুজিবি কেন, এটা আসলে কোনো উত্তর হয় না। ওরকম স্যাপিয়েন্সটাও কোনো একটা রিজন থাকতে পারে, আই থিঙ্ক শেখ মুজিবির মতো কিছু একটা হবে এরকম। আমার বোধ হয় এখানে এক্সাক্ট কোনো অ্যান্সার নাই, আর তোমরা গুগল করতে পারো, আমরা দেখি এটা পরে অ্যান্সার দিয়ে দেওয়ার ট্রাই করবো যে স্যাপিয়েন্স কেন। খেয়াল করো যে আমরা যদি বলি যে যে কোনো কিছুর একক অলয়েস কি? কোষ। যে কোনো কিছুর একক অলয়েস কোষ। অনেকগুলো কোষ মিলে একই সাথে একই জায়গায় একই রকম আচরণ যদি করে, তখন আমরা তাকে কি বলি? টিস্যু বলি। অনেকগুলো টিস্যু মিলে যদি একই জায়গায় থেকে একই রকম আচরণ করে, তখন আমরা তাকে কি বলি? তখন আমরা তাকে টিস্যু তন্ত্র বলি। অনেকগুলো টিস্যু তন্ত্র মিলে যদি একই জায়গায় থেকে একই রকম আচরণ করে, তখন আমরা তাকে কি বলি? অঙ্গ বলি। অনেকগুলো অঙ্গ মিলে যদি একই জায়গায় থেকে একই রকম আচরণ করে, তখন তাকে আমরা কি বলি? তন্ত্র বলি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তন্ত্র বা সিস্টেম। বা তন্ত্রের ইংরেজি কি? তন্ত্রের ইংরেজি হচ্ছে সিস্টেম। ঠিক আছে, মানে বায়োলজিক্যাল ভাষায় তন্ত্র মানে সিস্টেম, আমাদের কাছে তো সিস্টেম মানে হচ্ছে কোনো কারচুপি করে দেওয়া। যে আমরা বলি না যে দোষ এই কাজটা পারতেছি না, আমাকে একটু সিস্টেম করে দে, বা এই জায়গায় আমি হচ্ছে যে যেতে পারছি না, আমাকে একটু সিস্টেম করে দে। আমাদের কাছে সিস্টেমের যে মিনিং আর বায়োলজিক্যাল সিস্টেমের মিনিং সেম না। আমাদের এই বায়োলজিক্যাল সিস্টেম মানে তন্ত্র, যেমন ডাইজেস্টিভ সিস্টেম, লিম্ফেটিক সিস্টেম। আমরা তো এখন আমাদের এই পুরো 3 থেকে যে 11 অধ্যায় রয়েছে, এটা নানা সিস্টেম নিয়ে কথা বলে। দ্যাট মিনস দেখো, ফার্স্টে কোষ,
অনেকগুলো কোষ মিলে একই জায়গায় থেকে একই রকম আচরণ যদি করে তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি টিস্যু। অনেকগুলো টিস্যু একই জায়গায় থেকে যদি একই রকম আচরণ করে তখন তাকে আমরা বলি টিস্যু তন্ত্র। অনেকগুলো টিস্যু তন্ত্র একই জায়গায় থেকে যদি একই রকম আচরণ করে তখন তাকে বলে অঙ্গ। অনেকগুলো অঙ্গ যদি একই জায়গায় থেকে একই রকম আচরণ করে তখন তাকে আমরা কি বলি? তন্ত্র বা সিস্টেম। ইংরেজি হচ্ছে কোষ, ইংরেজি সেল, টিস্যু মানে তো টিস্যু, অঙ্গ মানে অর্গান, এবং তন্ত্র মানে সিস্টেম, বা অনেকে এটাকে অঙ্গতন্ত্র বলে, অর্গান সিস্টেম বলা হয়। ঠিক আছে, সো আমরা এখন এই সিস্টেমগুলো নিয়ে একটু জানার চেষ্টা করব যে মানবদেহে কী কী সিস্টেম রয়েছে। তোমরা বোর্ডের লেখা যদি দেখতে না পাও বা বোর্ডের লেখা যদি তোমাদের কাছে ঝাপসা হয়ে যায়, তুমি একটু আমার কথাটা শোনার চেষ্টা করো। আমি কথায় বোর্ডে যা লিখছি সেটা কিন্তু আমি বলেই দিই আমার কথায়, তো আমার কথাটা শোনার চেষ্টা। বাসায় নিয়ে যাবো, বাসায় নিয়ে গেলে এটা দিয়ে করলে আর সমস্যা হবে না। আমাদের হচ্ছে 1000 টাকার যে প্যাকেজ আছে 1250 টাকা ওটা নিব, 1 মাসের জন্য বা 2 মাসের জন্য যখন লাইফটা চলবে একটা এক্সট্রা খেয়াল খরচ না করলে হবে না। আজকে কথা বলে যাওয়ার সময় এদের বাড়াই নিয়ে। আচ্ছা আচ্ছা, আজকে তোমাদের প্রাইমারি যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো আমি মাথায় নোট আউট করে রাখছি। তোমাদের এই প্রাইমারি বা প্রবলেমগুলো ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোর মধ্যে সলভ হয়ে যাবে। মানে হচ্ছে যেহেতু আমাদের এটা প্রাইমারি একটা লাইভ সেশন, সো আমরা এই প্রাইমারি লাইভের যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো আজকে আমরা নোট আউট করে নিচ্ছি। নোট আউট করে আমরা এই প্রবলেমগুলো সলভ আউট করে দিব। সো তোমরা খুব প্যানিক হয়েও না যে হচ্ছে কোর্সে ভর্তি হইলাম এখন দেখতে পাচ্ছি না, এখন এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে, তোমাদের প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আমরা এই প্রবলেমগুলো সব সলভ করে দিব, ঠিক আছে? তোমাদের শেখানোর দায়িত্ব আমাদের, কেমনে শেখাবো, কিভাবে জিনিসগুলো ম্যাটেরিয়ালসগুলো সাপ্লাই করলে ভালো হয় সেটা আমরা করবো, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। তোমাদের যত প্রবলেম সবগুলো আমাদেরকে কমেন্ট করে জানাইতে থাকো, ইনবক্সে দিতে থাকো। কেউ যদি প্রবলেমগুলো নোট আউট করো সেগুলো আমাদেরকে মেসেজে দিয়ে দিতে পারো, বা কারো কোনো মতামত থাকলে সেটাও জানাইতে পারো। আমরা হচ্ছে নেক্সটে সেটা আরও ভালো করার ব্যবস্থা নেব। আর আজকে হচ্ছে আমরা নেট স্পিডটা বাড়ায় ফেলবো, বোর্ড ফিক্স করার ব্যবস্থা করবো, আর অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা দ্রুতই ফিক্স করার ব্যবস্থা নেব। তো এবার আসা যাক আমাদের সিস্টেম নিয়ে যদি আমরা কথা বলি, যে আমাদের বডিতে কী কী সিস্টেম রয়েছে বা কী কী তন্ত্র রয়েছে নিয়ে যদি আমি কথা বলি। তো প্রথমেই চিন্তা করো যে আমি উপর থেকে চিন্তা করবো, নিজের দেহের সাথে মিলায় পড়বো। যেহেতু আমরা মানব দেহ পড়তেছি, অলওয়েজ আমাদের সাথে কী মিলাবো? নিজ দেহ মিলাবো। তো প্রথমেই যদি মিলাই যে আমাদের এই যে ধরো আমাকেই দেখতে পাচ্ছ বা তোমরা তোমাদের বডিতে ঠিক আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে ফিল করতে পারো যে এই যে ধরো আমরা পড়াচ্ছি, এই যে আমার ত্বক, তার মানে এটা আমার বাইরের দেহের ত্বক। আমি যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ত্বক, তার মানে এটা হচ্ছে আমাদের ত্বকতন্ত্র। তার মানে এখানে একটা সিস্টেম পেলাম যেটা আমাদের স্কিন সিস্টেম। তাহলে আমাদের একটা সিস্টেম পেলাম আমি সবচেয়ে বাইরে থেকে, এটা কি আমাদের ত্বকতন্ত্র, বা ইংরেজিতে বলতে পারি আমরা স্কিন সিস্টেম। যারা ক্ল দিয়ে কিছু একটা আঁকড়ে ধরতে পারে তারা কি প্রাইমেট প্রজাতির মধ্যে নাকি না? হ্যাঁ, তারা প্রাইমেট। তো এই যে ত্বকতন্ত্র, এটা কি স্কিন সিস্টেমও বলা হয়, বা এটার আরেকটা ইংরেজি টার্মিনোলজিও আমরা ব্যবহার করতে পারি। এটার ইংরেজি টার্মিনোলজিটা হচ্ছে ইন্টেগুমেন্টারি সিস্টেমও বলা যায়। স্কিন সিস্টেমও বলতে পারি, বা স্কিনের জায়গায় আমরা আরেকটা টার্ম ইউজ করতে পারি ইন্টেগুমেন্টারি। তো এই যে আমাদের ত্বকতন্ত্র বা স্কিন সিস্টেম বা ইন্টেগুমেন্টারি, ঠিক আছে, ইন্টেগুমেন্টারি, এই ইন্টেগুমেন্টারি মানে হচ্ছে ত্বক সিস্টেম। তো আমাদের এই যে ত্বক বা স্কিন সিস্টেম বা ইন্টেগুমেন্টারি সিস্টেম রয়েছে, এই ত্বকের মধ্যে আসলে আমাদের কি কি রয়েছে? ত্বকতন্ত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চামড়া। আমাদের কি আছে যে আমরা ত্বকতন্ত্রের মধ্যে কি কি জিনিস পাই? তুমি যদি তোমার দেহের মধ্যে চিন্তা করো তাহলে মানে কি আছে? আমাদের চামড়া আছে,
যে চামড়া হচ্ছে আমাদের ছোটোবেলায় টিচাররা কীভাবে জানি তুলে ফেলার একটা হুমকি দিত, তোমরা হুমকি খাইছো কিনা, আমি যে স্কুলে পড়তাম সেখানে হুমকি দিত যে পিটায় চামড়া তুলে ফেলবে। আসলে মানুষের চামড়া তোলা কি সম্ভব? মানে সম্ভব, মানে হচ্ছে যে জীবিত ক্ষেত্রে চামড়া তোলা খুব সম্ভব নয়, খুবই পেইনফুল একটা প্রসেস। আমরা যখন দেখা যায় অ্যানাটমি পড়ি, অ্যানাটমিতে হচ্ছে যে আমরা ল্যাবরেটরিতে বিশেষ করে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর অ্যানাটমিতে আমাদের ডেড বডি কাটা লাগে। মানে অ্যানাটমি মানে হচ্ছে মানব দেহ, যেখানে বলা হয় যে ডেড বডির মাধ্যমে আমরা শিখি, যে আমাদের মৃত ব্যক্তিরা আমাদের শিখায়। সো এখানে একটা ক্যাডাভার থাকে, আমরা একটা মৃত ব্যক্তি থাকে যে সে হয়তো তার লাশটা দান করে গিয়েছে, নর্মালি লাশ দান করে যায় অনেকে, বা ধরো বেওয়ারিশ লাশ যারা, সেই বেওয়ারিশ লাশগুলোকে রেখে দেওয়া হয় হসপিটালে, বেওয়ারিশ লাশগুলোকে হসপিটালে রেখে দেওয়া হয়, রেখে দিয়ে সেটাকে একটু প্রসেস করা হয়, যে অনেক সময় তাজা রাখার জন্য বডিটা তার দেহের ভিতর স্যালাইন প্রবেশ করানো হয়, বা সেটাকে ফরমালিনে চুবানো হয়। নর্মালি দেখা যায় যে হসপিটালগুলোয়, মানে আমরা বলি না যে ফরমালিন 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 দিয়ে ফল এটা করে, ফরমালিন দিয়ে ওইটা করে, ফরমালিন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মেডিকেলগুলায়, মেডিকেল কলেজগুলায়। মর্গ মানেই ফরমালিন। যেমন আমাদের মেডিকেলে একটা ট্যাঙ্ক আছে, মানে হচ্ছে একটা চৌবাচ্চা আছে, যেই চৌবাচ্চায় হচ্ছে ফরমালিন অনেক, সেই ফরমালিনের ভিতরে মৃত লাশগুলোকে চুবায় রাখা হয়। সো মৃত লাশগুলোকে চুবায় রাখলে না, পাখিরা ক্ল দিয়ে ধরতে পারে যেটা, সেটা সম্পূর্ণ না। পাখিরা যে ক্ল দিয়ে ধরতে পারে, পাখিদের এই জিনিসটা সম্পূর্ণ না, মানে আঁকড়ে ধরে রাখতে পারে। মানুষের ক্ষেত্রে যেটা, এটা হ্যান্ড ইউজ করে মেইনলি, পাখিদের ক্ষেত্রে তো ওরা পা দিয়ে ধরে মেইনলি। পাখিরাদের যে হাতটা আছে, আমরা যদি আমাদের দেহের সাথে পাখিদের তুলনা করি, তাহলে আমাদের হাত যেটা আছে, আমাদের হাত কিন্তু পাখিদের ক্ষেত্রে ডানা বা উইংস, পাখিদের ক্ষেত্রে কিন্তু এটা উইংস। সো আমরা যে হাত দিয়ে ধরি, হাত দিয়ে কিন্তু ধরতে পারে না পাখিরা, পাখিরা কিন্তু উইংস দিয়ে, মানে উইংসগুলো থাকে ওদের, ওরা পা দিয়ে ধরে কিছুটা। সো মেইনলি আসলে প্রাইমেট যদি আরও স্পেসিফিক বলতে পারি, তাহলে হাত দিয়ে ধরতে হবে আসলে প্রাইমেটসটা, এটা আরও স্পেসিফিক হয়। সো যেটা বলতেছিলাম যে মেডিকেলের ঘটনা, সো একটা লাশ চুবায় রাখা হয়, সেই লাশটা হচ্ছে যে অনেক দিন চুবায় রাখতে হয় কি, তার একদম ফরমালিনের কারণে একদম ফেরাউনের লাশ যেমন দেখা যায়, সেরকম লাশের কন্ডিশন সিচুয়েশন চলে আসে। তো অ্যানাটমিতে কি করা হয়, অ্যানাটমিতে একটা পার্ট রয়েছে মেডিকেলে যেটাকে বলে ডিসেকশন। ডিসেকশন মানে লাশ কাটা লাগে। লাশ কাটা লাগে, কেমন কাটা লাগে, ধরো অ্যানাটমিতে প্রত্যেকটা বডি অংশ আলাদা আলাদা করে পড়ায়। যেমন তোমাকে হাত পরাবে শুধু, তোমার এখানে 1 মাস তোমাকে এই হাত রিলেটেড সব কিছু পড়াবে। সো হাতের এটাকে আমরা বলি, হাত মানে কি উপরে না, হাত মানে উপরে, উপরে যে কোনো কিছুকে আমরা কি বলি, সুপেরিয়র। এবং হাত আর পা এই দুইটাকে মেডিকেলীয় ভাষায় বলে এক্সট্রিমিটি বলা হয়। সো এটা হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটি, বা আমরা মেডিকেলীয় ভাষায় শর্ট টার্মে বলি সুপ্রেক্স। তো ধরো তোমাকে কি করতে হবে, এই সুপ্রেক্সের এই হাত, একটা মৃত লাশ আছে, এই মৃত লাশে এই হাতটা তোমার কাটা লাগবে। কি করবা, ধরো একদিন এই জায়গায়, একদিন তুমি হচ্ছে আর্ম কাটবা, এইটা তো আর্ম আর এটা হচ্ছে 4 আর্ম। সো এই আর্মের এই অংশটা তুমি একটা চাকু দিয়ে, একটা ব্লেড দিয়ে হচ্ছে যে কাটবা। তো ব্লেড দিয়ে আমরা হচ্ছে কাটি, সার্জিক্যাল ব্লেডগুলো দিয়ে কাটি, বিপি ব্লেড বলি, কেটে তারপর আস্তে আস্তে চামড়া উঠাই, চামড়ার নিচে কিছু ফ্যাট থাকে সেগুলো উঠাই মাংসপেশিগুলো বের করি। এই যে তোমরা যেমন আজকে আমার ব্যাচেলর অফ বায়োলজিতে সপ্তম অধ্যায়ের উপর পরীক্ষা আছে, তো তোমরা যারা সপ্তম অধ্যায়ে পড়তেছো তারা জানো যে এই জায়গায় এটাকে আমরা বলি হচ্ছে বাইসেপস, পেছনেরটাকে বলি ট্রাইসেপস, চামড়াটা কেটে কেটে এটা উঠায়। এখন স্লাইডে পরে হবে না এগুলো, বোর্ডের ইয়েটা আরো ছোট করতে হবে। ছোট করা মানে কি, বোর্ডের এত বিশাল এরিয়া নেওয়ার দরকার নেই। হ্যাঁ, 27 জনকে মাত্র এখানে আসছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের লাইভটা কিছুক্ষণের জন্য ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আবার মেবি কানেক্টেড হয়ে গিয়েছে। ওকে, তোমরা কতটুকু লাস্ট শুনেছো, কেউ একজন আমাকে একটু কমেন্টে জানাও তো, যে লাস্ট কি শুনেছো বা কি বলছিলাম, কতটুকু শুনতে পেরেছো? সবাই এভাবেই করতে চায়, মানে এই ক্লাসটা সবাই, মানে বেশিরভাগ মেজরিটি কমেন্ট করছে এটাই ভালো। কেউ কেউ সাজেস্ট করছিল গুগল মিট বা আচ্ছা, মানে লাস্ট কথা কোনটা পেয়েছো আমাকে একটু কেউ কমেন্টে জানাও, আমি হচ্ছে যে আবার স্টার্ট করি।
ওদের কাছে মাত্র এটা গেছে, ওদের কাছে এখনো যায়নি। আই থিঙ্ক তুই শুরু কর আবার। আচ্ছা, তো যা বলছিলাম সেটা হচ্ছে আমাদের ত্বকতন্ত্র স্কিন বা ইন্টেগুমেন্টারি সিস্টেম। সো এখানে আসলে কি কি আছে? চামড়া। সো আমি তোমাদের গল্প বলছিলাম আমার মেডিকেল। ট্রাইসেপস এই পর্যন্ত গেছিল। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে মেডিকেলের গল্পটা হচ্ছে যে আমাদের ডিসেকশন করা লাগে বা একটা লাশ কাটা লাগে। ধরো এই যে যা বলছিলাম, এই যে হাত কাটবা মানে সুপিরিয়র এক্সট্রিমিটি, তো বলবে যে কাটো, কেটে এই মাংসপেশিগুলো দেখো। সো মাংসপেশিগুলো দেখা লাগে। এখন এই কথা শুনে এখন অনেকে ভয় পেয়ে যেতে পারো, মেয়েরা যারা মেডিকেলে পড়তেছো, আল্লাহ মরা লাশ কাটতে হবে, আমি মেডিকেলে পড়বো না। সো ব্যাপারটা হচ্ছে সবার কাটা লাগে না, কিছু কিছু খুব আগ্রহী জনতা থাকে, ওই 2-3 জন আগ্রহী জনতা কাটে, আর বাইরে বাকিরা বসে বসে গল্প করে, সিঙ্গারা সমুচা খায়, আড্ডা দেয়, একটু শুকি দেয়, এই হইছে কাটছিস, বল কি দেখছিস, আমাকে একটু ডেমো দিয়ে দিস। সো ভয় পাওয়ার কিচ্ছু নেই। তো আমরা চামড়া, তো আমাদের সকলের চামড়া আছে, ত্বক আছে, এবং একটা এমসিকিউ পরীক্ষার মধ্যে আসে যে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কী। তোমাকে যদি বলা হয় মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কী, তাহলে কিন্তু সেটা হবে ত্বক বা চামড়া। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কিন্তু ত্বক বা চামড়া হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ। এটা নিয়ে অনেকে কনফিউশন ক্রিয়েট করে যে যকৃৎ বলে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ। না, যকৃৎ তো জাস্ট এই জায়গাটায় উপস্থিত আছে। চিন্তা করে দেখো, চামড়া পুরো বডিতে হচ্ছে যে আছে, ঠিক আছে, চামড়া বা স্কিন। তারপর হচ্ছে যে আমাদের লোম থাকে আমাদের দেহের ভেতর। আমরা হচ্ছে যে ভয় পাইলে আমাদের লোম দাঁড়ায় যায়। কেন ভয় পাইলে আমাদের লোম দাঁড়ায় যায় সেটা আমরা পড়বো অষ্টম অধ্যায়ে, যখন আমরা সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নিয়ে পড়বো, সেখানে আমরা পড়বো যে ভয় পাইলে কেন আমাদের লোম দাঁড়িয়ে যায়, এবং জ্বরে কেন আমাদের ঘাম হয়, এগুলা নিয়েও আমরা পড়বো। চুল, আমাদের তো সবার চুল রয়েছে। তারপর হচ্ছে নখও হচ্ছে যে আমাদের একটা ত্বক বা স্কিনের একটা অঙ্গ। আর হচ্ছে আমাদের কিছু ঘাম গ্রন্থি থাকে, যে আমরা ঘামায় যাই, ঘাম গ্রন্থি থাকে, বা ইংরেজিতে এটাকে কি বলবো, সোয়েট গ্ল্যান্ড। এখন এটা লিখতে গিয়ে না আমরা করি কি, সুইট গ্ল্যান্ড লেখা ফেলি, নট সুইট গ্ল্যান্ড। এটা কি, এটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড। এটা কি, সোয়েট গ্ল্যান্ড। আর একটা ইম্পর্টেন্ট নলেজ, সেটা হচ্ছে যে আমরা যে একটু আগে ম্যামারি গ্ল্যান্ড পড়লাম না, এই ম্যামারি গ্ল্যান্ডটা হচ্ছে স্পেশালাইজড, মানে বিশেষ সোয়েট গ্ল্যান্ড হচ্ছে আমাদের এই ম্যামারি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থি। তো ম্যামারি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থিটা হচ্ছে একটা স্পেশালাইজড সোয়েট গ্ল্যান্ড। আরেকটা গ্রন্থি থাকে আমাদের, সেটিকে বলা হয় সেবাসিয়াস গ্ল্যান্ড। সেবাসিয়াস গ্ল্যান্ড বা এটাকে বলা হয় শ্বেত গ্রন্থি। এখান থেকে নিশ্চিত তো এখান থেকে আসলে সোয়েট গ্ল্যান্ড থেকে তো আমাদের সোয়েট বের হয়, আর সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে আমাদের কী ক্ষরণ হয়, সেবাম ক্ষরণ হয়, যেটা একটু তৈলাক্ত ক্ষরণ, ঠিক আছে, ইটস ওয়ান কাইন্ড অফ তৈলাক্ত ক্ষরণ। সো এটা হচ্ছে আমাদের ত্বক বা স্কিন বা ইন্টেগুমেন্টারি সিস্টেমের কথা যদি বলো। সো এইটা হচ্ছে আমাদের স্কিন, চামড়া, যেটা আমাদের দেহের সবচেয়ে বড় অঙ্গ। আর এছাড়া আছে লোম, চুল, নখ, ঘাম গ্রন্থি, সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড, শ্বেত গ্রন্থি, এগুলো মিলে আমাদের এই পুরো সিস্টেমটা গঠিত। তার মানে খেয়াল করো, এই সিস্টেমের মধ্যে কিন্তু একটা অর্গান থাকে, এবং অর্গানের সাথে কিছু গ্ল্যান্ডও থাকে আমাদের এই সিস্টেমের মধ্যে। তো এইটা যদি হচ্ছে যে তোমরা লিখতেছো কিনা জানি না, যদি লিখে থাকো আশা করি লেখা শেষ হয়ে যাওয়ার কথা। এইটা হচ্ছে যে ফোকাস পয়েন্ট, যে আমাদের সোয়েট গ্ল্যান্ড, ওয়ান কাইন্ড অফ স্পেশালাইজ সোয়েট গ্ল্যান্ড ইজ ম্যামারি গ্ল্যান্ড। হ্যাঁ, সবচেয়ে বড় গ্রন্থি লিভার। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি যদি বলা হয়, দেন ইন দ্যাট কেস অ্যান্সার ইজ লিভার। সবচেয়ে বড় অর্গান যদি বলা হয়, ইন দ্যাট কেস হচ্ছে চামড়া। চামড়া উঠায় ফেলার হুমকি দিতেছে মানুষ তোমাদের, আর তোমরা হচ্ছে চামড়াকে অবজ্ঞা করো। চামড়া হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। হ্যাঁ, এক এক জায়গায় ঘনত্ব এক এক রকম। হ্যাঁ, স্কিন নিয়ে আমরা বিস্তারিত জানবো হচ্ছে ফার্স্ট 10 অধ্যায়ে।
এরপর ধরো চামড়া, চামড়ার নিচে যদি তুমি যাও, চামড়া ধরো তোমার কেউ তুইলা ফেললো, চামড়া তুইলা ফেললে ভেতরে কি পাওয়া যাবে? আলটিমেটলি পাওয়া যাবে হচ্ছে মাংসপেশি পাওয়া যাবে, তাই না? দ্যাট মিনস আমাদের 2 নম্বরের যে সিস্টেমটা আমরা পাবো সেটা আমরা কি পাবো? 2 নম্বরে যে সিস্টেমটা পাবো এটাকে আমরা বলবো পেশি তন্ত্র বা মাস্কুলার সিস্টেম। এই মাস্কুলার সিস্টেমের মধ্যে আমরা মাংসপেশি পাই, এবং মাংসপেশি আমাদের 3 ধরনের মাংসপেশি। এটা একদম আমরা ছোটোবেলা থেকে শিক্ষা আসছি যে আমাদের মাংসপেশি হচ্ছে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি। এই 3 টাইপের পেশি মিলে আমাদের পেশিতন্ত্র গঠিত, যেটা আমরা 7ম অধ্যায়ে পড়বো। তারপর ধরো তুমি পেশিও তুলা ফেললা, যে ধরো তুমি চামড়া তুলছো, পেশি তুলছো, চামড়া পেশি তোলার পর আলটিমেটলি ভেতরে কী পাওয়া যাবে? আলটিমেটলি ভেতরে হাড্ডিগুড্ডি পাওয়া যাবে। তোমাদের 7ম অধ্যায়ে আমি একদম বোনস নিয়ে একটা বিস্তারিত ভিডিও করছি। ওই যে হাড্ডিগুড্ডি যেগুলো, সেই হাড্ডিগুড্ডির যে সিস্টেমটা, এটাকে বলা হয় কঙ্কাল তন্ত্র। এই তন্ত্রটাকে কি বলা হয়? কঙ্কাল তন্ত্র। কঙ্কাল তন্ত্র, বা এটাকে আমরা বলতে পারি স্কেলেটাল সিস্টেম। তারপরে এরপর যদি আমরা আসি যে আমাদের ফার্স্টে ধরো তুমি চামড়া তুলছো, তারপর তুমি পেশি তুলছো, তারপর তুমি পাইছো কঙ্কাল। বাট পেশি তোলার পর না, পেশির ফাঁকে ফাঁকে কিছু জিনিস পাবা, ডাইরেক্ট কঙ্কাল পাবা না। পেশির ফাঁকে ফাঁকে দেখবা কি একটা ধমনী চলে গেছে, একটা শিরা চলে গেছে। এখন আসলে মরা ব্যক্তির আসলে না ধমনী শিরা সেইভাবে না আমরা বুঝতে পারি না, মানে এইটা নিয়ে খুব কনফিউশন জাগে। মানে লাশ কাটার পর যে হচ্ছে যে ধরো বাইসেপস উঠাইলাম, উঠানোর পর দেখা যায় এই নিচ দিয়ে 3টা সাদা হচ্ছে যে কিছু চলে গেছে, পাইপের মতো চলে গেছে। এখন বেঁচে থাকলে হচ্ছে যে লাল রঙের রক্ত আর হচ্ছে নীল রঙের রক্ত বোঝা যাইতো, বাট মানুষ তো মারা গেছে মানে তার দেহে তেমন কোনো রক্ত আর এখন নাই। সো ওই ব্যক্তির ক্ষেত্রে আমরা ধমনী আর শিরা আলাদা করতে পারি না, কোনটা ধমনী, কোনটা শিরা, আর কোনটা হচ্ছে নার্ভ বা স্নায়ু আলাদা করা যায় না। পরে এমনি ধৈরা বলার চেষ্টা করি। এখন হচ্ছে পরীক্ষার মধ্যে এমন হয়, ম্যাডামরা জিজ্ঞাসা করে যে কোনটা বলো, কোনটা এখানে হচ্ছে যে ব্রাকিয়াল আর্টারি। এখন ধরো কেউ একজন নার্ভ ধরে বললো ম্যাম এটাই হচ্ছে যে ব্রাকিয়াল আর্টারি। সো এরকম নানা কনফিউশন জাগ্রত হয় এই জিনিসগুলোর মধ্যে। যখন মেডিকেলে যাবা তখন দেখবে খুব ইন্টারেস্টিং এই জায়গাটা, ডিসেকশনের পার্টটা। মানে ডিসেকশনের পার্টটাই হয় কি, ধরো লাশ বেশি পুরান হইলে কোনটা ধমনী, কোনটা শিরা আর কোনটা নার্ভ খুঁজে আর পাওয়া যায় না। সো তার মানে ধমনী আর শিরা পাওয়া যাবে মাংসপেশির নিচে। ধমনী আর শিরা যদি আমি পাই, ধমনী, শিরা আর আছে আমাদের হৃৎপিণ্ড, এই পুরো জিনিসটা মিলে আমাদের কোন তন্ত্র আসে আমাদের রক্ত সংবহন তন্ত্র। দ্যাট মিন্স আমরা আরেকটা তন্ত্র পাচ্ছি যেটাকে আমরা বলি রক্ত সংবহন তন্ত্র, বা ইংরেজিতে যদি আমি বলি তার মানে কি আসে, ব্লাড সার্কুলেশন সিস্টেম। আচ্ছা, আমাদের হৃৎপিণ্ড কয়টা থাকে? হ্যাঁ হ্যাঁ, একবার হচ্ছে আমি ফার্স্ট যখন স্টুডেন্ট পড়াইতাম, হচ্ছে একটা কোচিংয়ে কিছুদিন পড়াইছি। ওই কোচিংয়ে হ্যাঁ ওই কোচিংয়ে পড়ানোর পর ওই যে লাইট শিপে ওইখানে পড়ানোর পর কয়েকটা স্টুডেন্ট ছিল, 5টা স্টুডেন্ট একদম প্রাইমারি লেভেলে। তাদের আমি একদিন ক্লাসে জিজ্ঞেস করি, 4র্থ অধ্যায় পড়াইতে নিয়ে, এই হৃৎপিণ্ড কয়টা? তারা বলে ভাই হৃৎপিণ্ড 2টা। তারপর শোনার পর তো আমার হচ্ছে যে ধরো মাথা ঘুরানো শুরু হলো যে হৃৎপিণ্ড মানুষের 2টা। হৃৎপিণ্ড কখনোই 2টা দেখা যায় না, মানে কিছু কিছু অর্গান ডাবল দেখা যায়, যেমন হচ্ছে যে একটা অর্গান আছে ডাবল দেখা যেতে পারে। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু 2 মিনিট বিরতি নিচ্ছি, তোমরা একটু হাহা রিয়েক্ট দিয়ে নাও। দেখি লম্বা সময় ক্লাস নেবে প্রতিদিনের উপর। হ্যাঁ, 1.5 ঘন্টা বেশি। 1.5 ঘন্টা হয়ে গেছে না? 1.5 ঘন্টা হয়ে ক্লাসের মাঝখানে কিছু একটা করতে দিয়ে বা কোনো একটা প্রশ্ন উত্তর বলবে, এটা লিখতে বা নোট করতে দিয়ে 2 মিনিট করে রেস্ট নেবে। প্রতি 20 মিনিটে 1-2 মিনিট করে রেস্ট নেবে, তাহলে তো পারবি না। আচ্ছা, আমরা নেক্সট একটা গুগল মিটের মাধ্যমে একটা সেশন করব। মিটে কোয়ালিটি অনেক ভালো হয় জুমের থেকে। ল্যাপটপটা
ল্যাপটপটা আনতে পারতি তাহলে ল্যাপটপটা নিয়ে আসো, ধর রাস্তা দিয়ে আবার নিয়ে আসা ঝামেলা। কারণ হচ্ছে যে খাটটা ভেঙে না বাসায় নিতে পারলে হচ্ছে ধরো আসা যাওয়ার ঝামেলাটা কমে যায়। গুগল মিটেও তত ক্লিয়ার পাওয়া যাবে না, নেট স্পিডটা বাড়াইলেই ঠিক হয়ে যাবে। আবার ওদের নেট স্পিডও একটা ফ্যাক্ট। হ্যাঁ, আমি আমার ব্যাচে ডিসেকশন করছিলাম। পুরুষের স্তনের ভেতর যদি শক্ত গোল থাকে তাহলে কি নর্মালি দেখা যায় বিনাইন টিউমার হয়, অনেক সময় একটা গোল মাসেস ক্রিয়েট হয়, দেখা যায় যে আমাদের বডিতে অস্বাভাবিক কোনো গ্রোথকে আমরা কিন্তু টিউমার বলি। সো টিউমার আবার দুই টাইপের, একটা হচ্ছে বিনাইন, একটা ম্যালিগনেন্ট। সো দেখা যায় বিনাইন হতে পারে টিউমার। হ্যাঁ, আজকে পানি। ওকে, সো আমাদের হচ্ছে যে গ্যাপ শেষ। হ্যাঁ, ঘনক আকৃতির ছবিটার কোন অংশকে কি বলা হয়? ঘনক আকৃতির যে ছবিটা এঁকেছিলাম আমরা, ওইটা একদম ফার্স্টে এঁকেছিলাম। সেখানে হচ্ছে ফার্স্টে এঁকেছিলাম সামনের অংশ মানে অ্যান্টেরিয়র, সামনে মানে মেডিকেলীয় ভাষায় আমরা বলি অ্যান্টেরিয়র, পেছনে মানে মেডিকেলীয় ভাষায় আমরা কি বলি? পোস্টেরিয়র বলি। সামনে মানে মেডিকেলীয় ভাষায় আমরা বলি অ্যান্টেরিয়র, পেছনে মানে আমরা কি বলি? পেছনে মানে আমরা বলি পোস্টেরিয়র বলি, পাশে মানে পার্শ্বীয় বলি, আর হচ্ছে যে উপরে মানে হচ্ছে হ্যাঁ ডর্সাল মানে আমরা কি বলি? উপরে বলি আমরা সুপিরিয়র, আর নিচে আমরা বলি ইনফিরিয়র। রিয়্যাক্ট দেওয়া বন্ধ করে, এত রিয়্যাক্ট দিয়ে কি হবে? ক্লাস না করে মেহেদি বসে বসে খালি রিয়্যাক্ট দিচ্ছে। ক্লাসগুলো নোট করো মেহেদি, রিয়্যাক্ট বাটন চেপে লাভ নেই। ক্লাস তো নোট করে না, বসে বসে রিয়্যাক্ট বাটন চাপে মেহেদি। আচ্ছা, তো দেখো আমরা রক্ত সংবহন তন্ত্রের ব্যাপারে জানলাম যে আমাদের ব্লাড ভেসেলগুলো আছে, রক্তনালীগুলো রয়েছে। রক্তনালীগুলো হচ্ছে যে আমাদের রক্ত সংবহন তন্ত্র, ঠিক আছে, বা ব্লাড সার্কুলেশন সিস্টেম। আমাদের পুরো দেহতে রক্ত সরবরাহ হয় এবং এই রক্তের কাজ কি? রক্তের কাজ হচ্ছে আমাদের সারা দেহে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা, অক্সিজেন দেহকোষে নিয়ে যাওয়া এবং দেহকোষ উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড। বিনাইনগুলা নর্মালি ওষুধ খেলে সেইভাবে সারে না। টিউমার নর্মালি দেখা যায় যদি বিনাইন হয়, মোস্ট অফ দ্য টিউমার ওষুধে খুব বেশি বেটারমেন্ট পাওয়া যায় না। অনেকে হোমিওপ্যাথিক খায়, খুব বেশি বেনিফিট হয় না। নর্মালি অনেক সময় হচ্ছে যে ভালো হয়ে যায়, আর যদি ভালো না হয় দেন হচ্ছে যে এক্সিশন করা লাগে, মানে কেটে ফেলা লাগে। বাট যদি বায়োপসি করে দেখা যায় না যে বায়োপসিতে ভালো আছে, দেন এক্সিশন না করলেও চলে বা কেটে না ফেললেও চলে। এখন রক্ত সংবহন তন্ত্র যখন তুমি দেখবা, তুমি যখন ব্লাড ভেসেলগুলো দেখবা, ব্লাড ভেসেলের ঠিক পাশে পাশে একদম ব্লাড ভেসেল, ধরো এটা রক্তনালী, এটা ঠিক পাশে পাশে লুকায় লুকায় চিকুন চিকুন আরেকটা নালী যায়। এই চিকুন চিকুন যে নালীটা আছে, এই নালীটাকে আমরা বলি লসিকা নালী। এই নালীটাকে আমরা কি বলি? লসিকা নালী বলি। এই লসিকার কাজ হচ্ছে লসিকা পরিবহন করা। লসিকা মানে কোষরস। ব্যাপারটা এরকম, ধরো এটা হচ্ছে আমাদের একটা কোষ, এটা কি আমাদের একটা কোষ। নীলকালির মার্কারটা মনে হয় আনা হয়নি। আচ্ছা, এই ধরো একটা ধমনী, ধমনীর মাধ্যমে রক্ত আসলো, দিস ইজ এ ধমনী। এটা হচ্ছে ধরো শিরা। দেখো আমরা কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে, এই যে লসিকা বলো, ত্বক বলো, এগুলো নিয়ে কিন্তু আমরা তোমাদের একদম ইনিশিয়াল একটা ধারণা দিচ্ছি যে সবগুলো সিস্টেম নিয়ে। নেক্সট দিন থেকে কিন্তু আমরা বিস্তারিত সব কিছুর মধ্যে চলে যাব। সো দেখো এই ধমনী আর শিরা, এই ধমনী আর শিরার মাঝখানে কি থাকে? ধমনী আর শিরার মাঝখানে থাকে হচ্ছে কৌশিক জালিকা, বা আমরা যেগুলোকে বলি ক্যাপিলারি বলি। এই ক্যাপিলারির মাধ্যমে কি হয়? ধমনী থেকে এই
অক্সিজেনটা আমাদের কোষের ভেতর আসে, কোষ এই অক্সিজেন ব্যবহার করে কার্বন ডাই অক্সাইডটা আমাদের এই শিরার মাধ্যমে পাঠায় দেয়। ঠিক আছে, শিরার মাধ্যমে কি চলে যায়? কার্বন ডাই অক্সাইড চলে যায়। কিন্তু তুমি যদি খেয়াল করো ধমনির মাধ্যমে যে জিনিসটা আসে, ধমনির মাধ্যমে যদি কোনো যে পরিমাণ রক্ত এই জায়গায় আসলো বা যে পরিমাণ রক্ত পানি যাই বলো, যে পার্সেন্টেজটা একটা কোষে আসে সেটাকে যদি তুমি 100% ধরো, যে ধমনির মাধ্যমে আসছে কয় পার্সেন্ট? 100%। শিরার মাধ্যমে ফেরত যাবে 90%। শিরার মাধ্যমে ফেরত যাবে কত পার্সেন্ট? 90%। তার মানে কত পার্সেন্ট আমার এই কোষের আশেপাশে থেকে যাচ্ছে বা কোষে থেকে যাচ্ছে কত পার্সেন্ট? কোষে থেকে যাচ্ছে হচ্ছে আমাদের 10%-এর মতো আমাদের কোষের চারপাশে থেকে যাচ্ছে। তার মানে এই জিনিসটা হচ্ছে আমাদের কোষ রস। কোষ রস কোষের জন্য দরকার আছে, কোষের পুষ্টির জন্য সব কিছুর জন্য কোষ রস দরকার। বাট এই কোষ রস যদি জমতে থাকলে বিপদ। দ্যাটস ওয়াই এই কোষ রসটা পরিবাহিত হয়ে যাইতে হবে। কোষ রস পরিবাহিত হওয়ার জন্য আমাদের এই যে ধরো এটা হচ্ছে কোষ রস, কোষ রস পরিবহনের জন্য আরেকটা নালী দরকার হয়। এই নালীটাকে আমরা বলি লসিকা নালী। এই নালীটাকে আমরা কি নালী বলি? এই নালীটাকে বলি আমরা লসিকা নালী। কোষ রস পরিবহনের জন্য যে নালীটা লাগে সেই নালীটাকে আমরা বলি লসিকা নালী। কোষ রস পরিবহনের জন্য যে নালীটা লাগে সেই নালীটাকে আমরা কি বলি? লসিকা নালী। ঠিক আছে, এইটা তাহলে কোষ রসটা আলটিমেটলি কিসে কনভার্ট হয়ে যায়? লসিকাতে কনভার্ট হয়ে যায়। লসিকা রস বা লিম্ফ মানে আসলে পানির মতো তরল পদার্থ। তো এই হচ্ছে যে আমাদের লসিকার কথা। তো লসিকা নিয়েও আমরা যখন এই 4th চ্যাপ্টার পড়বো দেন আমরা বিস্তারিত পড়বো। এবং ওইখানে একটা মজার কথা বলা আছে, আমাদের যদি লসিকা পরিবহন না হয়, ধরো 24 ঘন্টা লসিকা ঠিকমতো পরিবাহিত হচ্ছে না, তার মানে মানুষ মারা যাবে। কোষগুলা মানে এখানে 10% করে তরল জমতে কোষগুলো বড় হইতে থাকবে। কোষগুলো বড় হয়ে আলটিমেটলি কোষগুলো ফেটে যাবে। কোষ ফেটে আলটিমেটলি মানুষ মারা যাবে। সো এই লসিকা নালীও কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। তার মানে আমাদের আরেকটা তন্ত্র আছে রক্ত সংবহন তন্ত্রের ছাড়া। যদি আমি আরেকটা তন্ত্রের কথা বলি তাহলে কি তন্ত্র আছে আমাদের? লসিকা তন্ত্র রয়েছে বা লিম্ফেটিক সিস্টেম। লসিকা তন্ত্র ইংরেজিতে আমরা কি বলি? লিম্ফেটিক সিস্টেম। ওকে, তো এরপর এই যে বললাম যে তুমি মানুষের ধরো তুমি মেডিকেলে চান্স পাইছো, চান্স পাওয়ার পর একটা লাশ কাটতেছো, লাশ কাটতে নিয়ে হচ্ছে যে তুমি প্রথমে চামড়া উঠাইলা, চামড়ার নিচে মাংসপেশি পাইলা, মাংসপেশিটাকেও একটু এরকম ধরে সরাইয়া দেখলো যে 3টা নালী আছে। এখন তোমার ম্যাডাম বললো, স্যার বললো একটা ধমনী, একটা শিরা আর একটা স্নায়ু আর একটা নার্ভ, তার মানে স্নায়ু। তার মানে আমাদের পুরো বডিতে অসংখ্য স্নায়ু রয়েছে। এই যে আমাদের মস্তিষ্ক আছে, মস্তিষ্ক তো বিশাল বড় একটা ব্রেন, মস্তিষ্ক প্রায় 1.5 কেজি ওজনের। তো এটাও আমাদের পুরাটাই স্নায়ুতন্ত্র। এছাড়া অসংখ্য স্নায়ুতন্ত্র আমাদের জালের মতো, মানে আমাদের পুরো বডিতে স্নায়ুতন্ত্রের বিশাল নেটওয়ার্ক রয়েছে। তার মানে আরেকটা সিস্টেম যেটা রয়েছে সেটা আমাদের রয়েছে কি? স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম আমাদের, ঠিক আছে? স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম রয়েছে। নার্ভাস সিস্টেম তো বিশাল এক জিনিস, অষ্টম অধ্যায় যখন পড়তে নিব দেখবো যে 1 মাস লাগবে অষ্টম অধ্যায় পড়তে, যে এত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ওইটা। সো এই হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম। এছাড়াও আরও কিছু সিস্টেমের কথা। এখন এটা হচ্ছে তুমি একটা মানুষের এই চামড়া তুলে ভেতরের জিনিসগুলো দেখে এই 6টা সিস্টেমের ব্যাপারে তোমার আইডিয়া চলে আসবে। এছাড়াও ধরো তুমি অ্যানাটমি না, ফরেনসিক মেডিসিন নামে একটা, আরও 15 মিনিট, কয়টা বাজে? 8:27। ক্লাস তো 1.5 থেকে 2 ঘন্টা আমাদের নিয়মিত ক্লাস চলবে, এটা হচ্ছে আমাদের ক্লাসের নিয়ম। কারণ হচ্ছে যে বিস্তারিত জানাবো এবং আগেই বলে নিয়েছি তোমরা যারা ক্লাস দীর্ঘক্ষণ করতে পারবে তারাই আমাদের কোর্সে যুক্ত হবে। কারণ কি আমরা হচ্ছে তোমাদের একদম ওয়াইড নলেজ দিতে চাই, ছোটোখাটো নলেজ দিতে চাই না তোমাদের। সো এখন হচ্ছে যে তুমি যদি কারো এই অংশটা কাটো, কেটে দেখবা যে এই অংশ কাটলে ভেতরে একটা হৃৎপিণ্ড আসবে,
আর দুই পাশে দুইটা ফুসফুস আসবে, দুইটা ফুসফুস আসবে, দুইটা ফুসফুস শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে। দ্যাট মিনস আমাদের লিফ নিয়ে কোনো একটা ডিজিজের নাম বলছিল, সেটা কি? লিম্ফ নিয়ে অনেকগুলো ডিজিজই তো আছে। একটা ইম্পর্টেন্ট ডিজিজ হচ্ছে লিম্ফ নিয়ে, আমি বলছি যে লিম্ফের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কোষ রসে যদি লিম্ফ পরিবাহিত না হয় নিয়মিত, দেন হচ্ছে যে আমাদের মানুষ মারা যায়। এছাড়া একটা ডিজিজ আছে কমন, সেই ডিজিজটার নাম হচ্ছে, বলি নাই আমি যেহেতু তোমরা শুনতে চাইছো, সে একটা কমন রোগ আছে যেটাকে আমরা বলি ফাইলেরিয়া বা ফাইলেরিয়া মশারিয়াতে হয় না? হ্যাঁ ফাইলেরিয়া, বা যেটাকে আমরা বলি ফাইলেরিয়া কি দাঁতের মাড়ির সমস্যা? না না দাঁতের মারি না, যেটাকে আমরা বলি গোদরোগ বলি। তুই আমার সবগুলা ক্লাস করিস, ঠিক আছে, অনেক বায়োলজিক্যাল নলেজ অর্জন হয়ে যাবে। আমার অনেক নলেজ আছে। ফাইলেরিয়াকে আমরা বলি, ফাইলেরিয়া বা বাংলা ভাষায় বলি আমরা গোদরোগ। হ্যাঁ মশার কামড়ে এইটা হচ্ছে মশার কামড়ে হয়, এটা হচ্ছে যে বললাম যে কি মশা? কিউলেক্স মশার কামড়ে হয়, নর্মাল যে আমাদের কিউলেক্স মশা। কিউলেক্সের পুরো নাম কি? কিউলেক্স পিপিএন্স। হ্যাঁ কিউলেক্সের অনেক টাইপ আছে। কিউলেক্সের মধ্যে একটা কৃমি থাকে, কিউলেক্সের পেটের ভেতরে একটা কৃমি ঢোকে যেটাকে আমরা বলি উচেরিয়া ব্যানক্রফটি। কিউলেক্সের পেটের ভেতরে একটা কৃমি ঢোকে যেটাকে আমরা বলি উচেরিয়া ব্যানক্রফটি। এই যে উচেরিয়া ব্যানক্রফটি, এই উচেরিয়া ব্যানক্রফটিটা কিউলেক্স মশা। কিউলেক্স মশা হচ্ছে আমাদের নর্মালি যে মশা কামড় দেয়, ধরো ওই যে এখনও তোমরা কেউ বৈশা বৈশা হয়তো পায়ের মধ্যে মশাকে বাড়ি দিচ্ছ, তোমাকে নর্মালি যে মশা কামড় দেয় সেটা কিউলেক্স মশা। তো কিউলেক্স মশার পেটের ভেতর উচেরিয়া ব্যানক্রফটি নামে একটা কৃমি থাকে। আর দাঁতের মাড়ির রোগটা হচ্ছে পাইওরিয়া। হ্যাঁ দাঁতেরটা পায়োরিয়া। তো হচ্ছে যে এই যে কামড় দিল তোমারে, কামড় দিয়ে কি করে, ধরো একটা মশা, সেই মশার পেটের ভেতর উচেরিয়া ব্যানক্রফটি আছে, সেই মশারা তোমার কামড় দিল, কামড় দিলে তোমার রক্তের মধ্যে এই উচেরিয়া ব্যানক্রফটি চলে যাবে না। এই উচেরিয়া ব্যানক্রফটি তোমার রক্তে গিয়ে কি করবে, এই যে তোমার লসিকা নালীগুলো আছে, এই লসিকা নালীগুলোর মধ্যে একটা ফিল্টার থাকে যেটাকে আমরা বলি লিম্ফ নোড। লসিকা নালীর ভেতর একটা ফিল্টার থাকে যাকে বলি আমরা লিম্ফ নোড বলি। ও করে কি, এই উচেরিয়া ব্যানক্রফটি ধরো দেখতে এরকম টিক 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 টিক, ও করে কি এই টিক 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 এই জায়গাগুলোয় বৈশা এই লিম্ফ নোডগুলোকে অফ করে দেয়। লিম্ফ নোডগুলোকে যখন অফ করে দেয় তখন ঠিকমতো লিম্ফ পরিবহন হতে পারে না। সো যে জায়গায় লিম্ফ পরিবহন হতে পারে না সে জায়গাটা আস্তে আস্তে ফুলতে থাকে। সো তোমরা রাস্তাঘাটে দেখবে অনেক ভিক্ষুক বসে আছে, সেই ভিক্ষুকের পা ফোলা এরকম, এত মোটা পা। তো এই ফাইলেরিয়ার আরেকটা নাম আছে কি জানো, মজার নাম, এটাকে বলা হয় এলিফ্যান্থিয়াসিস। কেন এলিফ্যান্থিয়াসিস বলে, হাত পা হাতির মতো হয়ে যায়, মানুষ হয়ে গেছে হাতির মতো, ঠিক আছে। সো এই হাত পা এরকম যেই জায়গাটা এফেক্টেড হয় সেই জায়গাটা এরকম ফুলে যায়, এরকম মোটা হয়ে যায়। সো এটার ভয়াবহ দিক হচ্ছে কি, এটা যদি তোমার ট্রিটমেন্ট করা হয় একদম ইনিশিয়াল স্টেজে, দেন এটা ভালো হয়ে যায়। আর যদি ইনিশিয়াল ট্রিটমেন্ট না করা হয় দেন ফাইলেরিয়ার কোনো চিকিৎসা নেই। ফাইলেরিয়া হইলে ওই পাকাইটা ফালায় দেওয়াটাই হচ্ছে আলটিমেট ট্রিটমেন্ট। বাট মজার ব্যাপার হচ্ছে সব মশার মধ্যে কিন্তু এই উচেরিয়া ব্যানক্রফটি থাকে না। সো তোমরা নির্দ্বিধায় মশার কামড় খেতে পারো রাতের বেলা। দিনের বেলা মশার কামড় খেলে সেখানে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে। দিনের বেলা মশার কামড় খাওয়া যাবে না, রাতের বেলা মশার কামড় যত ইচ্ছা খাও। সো আশা করি এটা একটু হলেও বুঝছো। তাও এটা নিয়ে আমরা লসিকা পড়াইতে গেলে বিস্তারিত আবার পড়াবো। সো কে জানি জিজ্ঞাসা করলো, দ্যাটস ওয়াই এটা বলা গোদরোগ। এটা বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় না, খুব সম্ভবত নেত্রকোনা, সিরাজগঞ্জ এরকম কিছু কিছু অঞ্চলে, মানে কিছু কিছু রোগ আছে যারা কোনো নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলে জাস্ট ওই রোগগুলো পাওয়া যায়, সেছাড়া ওই রোগগুলো পাওয়া যায় না। এই রোগগুলোকে কি বলে বলো তো, কি ডিজিজ বলে? যে রোগগুলো একটা নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলে পাওয়া যায়, সেই প্রাণী ভৌগোলিক অঞ্চল ছাড়া অন্য জায়গায় এই রোগটা পাওয়া যায় না, সেই রোগটাকে আমরা কি রোগ বলি? কমেন্টে জানাও। কমেন্টে জানাইছে কি উত্তর? যাইতে 30-40 মিনিট টাইম লাগে। হ্যাঁ বলা মাত্রই তো কেউ উত্তর দিতে পারবে না। কমেন্ট করতেও টাইম লাগে 5 সেকেন্ড। এত টাইম লাগে।
বিভিন্ন অঞ্চল ভিত্তিক যে হ্যাঁ, রোগ দেখা যায়, বিভিন্ন অঞ্চল ভিত্তিক যে একটা প্রাণী ভৌগোলিক অঞ্চলে ওই ডিজিজটা পাওয়া যায়, সেটা ছাড়া আর কোথাও ওই রোগটা হয় না, জাস্ট একটা নির্দিষ্ট অঞ্চলে ওই রোগটা হচ্ছে। যেমন ম্যালেরিয়া, রংপুরের দিকে মেবি গলগণ্ডটা বেশি। হ্যাঁ রংপুরের দিকে আগে গলগণ্ডল বেশি ছিল, এখন যদিও কমে গেছে, বাংলাদেশ সরকার আয়োডিনযুক্ত লবণের প্রকল্প নেওয়ায়। একজন দীপ সরকার বলছে, আপনি বলেন ভাই। আরে দীপ, তোমাকে জিজ্ঞেস করছি দাদা, তুমি যদি বলো আমাকে বলতে। যেমন আমি আরো সহজ করে দিই, যেমন ম্যালেরিয়া, জেলা সিরাজগঞ্জ তারা একটু দুঃখ পাইছে। যেমন হচ্ছে ম্যালেরিয়াটা হচ্ছে শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে হয়, পার্বত্য চট্টগ্রাম এন্ড সিলেট। তার মধ্যেও তো মাঝে মধ্যে মনে হয় একটা ওইটা এখন মশাবাহিত রোগ উইরা উইরা সব জায়গায় যেতে পারে। ম্যালেরিয়াটা নর্মালি কমন ফর পার্বত্য চট্টগ্রাম অ্যান্ড সিলেট। তারপর যদি তুমি বলো যেমন রংপুরে কমন গলগণ্ড, ঢাকায় কমন ডেঙ্গু। সো এরকম একটা নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলে কোনো একটা নির্দিষ্ট প্রাণী পাওয়া যায়, তখন সেই প্রাণীটাকে বলা হয়, কেউ উত্তর দেয়নি এখনো? এখনো কেউ অ্যান্সার দেয়নি, এই অ্যান্সার জানে না ওরা। আচ্ছা, এটাকে বলে এন্ডেমিক। প্যান্ডেমিকের জাতটাই তিনটা কথা আছে, এন্ডেমিক, এপিডেমিক, এপিডেমিকটা মনে হয় সব থেকে ভয়াবহ নাকি? প্যান্ডেমিক। এই যে একটা টার্ম শুনতেছো না, তোমরা শুনতেছো কিনা জানি না, যেমন একটাকে বলা হয় যে এই যে যেমন করোনা ভাইরাসের ক্ষেত্রে আমরা বলতেছি না যে করোনা ভাইরাস একটা প্যান্ডেমিক সিচুয়েশন, আমরা বলি না যে করোনা ভাইরাস ইজ এ প্যান্ডেমিক সিচুয়েশন, এই কথাটা টার্মটা খুব ইউজ করা হয়, প্যান্ডেমিক। সো তিনটা টার্ম আছে, তিনটা টার্ম খুব ইম্পর্টেন্ট, যে একটাকে বলা হয় এন্ডেমিক, একটাকে বলা হয় এপিডেমিক, একটাকে বলা হয় প্যান্ডেমিক। সো তোমাদের জন্য এন্ডেমিকটা ইম্পর্টেন্ট, এপিডেমিক অ্যান্ড প্যান্ডেমিকটা জেনে রাখতে পারো, যেহেতু বর্তমান পৃথিবীতে খুব চর্চা হচ্ছে। এন্ডেমিক মানে একটা প্রাণী, ধরো রোগের কথা বাদ দিই, যে কোনো একটা প্রাণী একটা নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলে পাওয়া যায়। ধরো হচ্ছে বাংলাদেশের সুন্দরবনে শুধুমাত্র বাংলাদেশ এবং ভারতের সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়, আর কোথাও রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় না। সো রয়্যাল বেঙ্গল টাইগারটা শুধুমাত্র সুন্দরবনে পাওয়া যায়, তার মানে রয়্যাল বেঙ্গল টাইগারটা হচ্ছে সুন্দরবনের এন্ডেমিক। কোনো একটা প্রাণী যদি একটা নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলে পাওয়া যায়, তখন সেই প্রাণীটাকে বলা এন্ডেমিক প্রাণী বলা হয়। ঠিক তেমনি কোনো একটা রোগ যদি কোনো একটা নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলে হয়, তখন সেটাকে এন্ডেমিক ডিজিজ বলা হয়, তখন তাকে কি বলা হয়, এন্ডেমিক ডিজিজ। যেমন বান্দরবনে, রাঙামাটিতে এবং খাগড়াছড়িতে, মানে আমাদের তিনটা পার্বত্য চট্টগ্রাম, সেই জায়গায় ম্যালেরিয়া রোগটার প্রকোপ অনেক বেশি। এছাড়াও সিলেটে পাওয়া যায়, শ্রীমঙ্গলের সাইডে। সো এই যে জায়গায় ম্যালেরিয়া রোগটার প্রকোপ বেশি, সেই জন্য এই বান্দরবন এবং সিলেটকে বলা হয় ম্যালেরিয়ার জন্য এন্ডেমিক জোন। যে ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা কোথায় আছে, এই জায়গায় থাকলে একটা নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলে একটা রোগ পাওয়া যায়, তখন তাকে আমরা বলি এন্ডেমিক ডিজিজ বলি। যেমন ডেঙ্গু আগে ঢাকার জন্য এন্ডেমিক ডিজিজ ছিল, যে ঢাকায় শুধু ডেঙ্গু হয়, বাট পরবর্তীতে দেখা গেল ডেঙ্গু সব জায়গায় হচ্ছে। তার মানে এন্ডেমিক ডিজিজ মানে কোনো একটা রোগ যদি একটা নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলে হয় এবং সেই প্রাণী ভৌগোলিক অঞ্চলের বাইরে ওই রোগটার কোথাও হয় না, অ্যাজ ইউজুয়াল না, খুব আনকমন, তখন তাকে বলে এন্ডেমিক। এপিডেমিকের বাংলা হচ্ছে মহামারী। এপিডেমিকের বাংলা হচ্ছে মহামারী। একটা রোগ হঠাৎ করে একটা জায়গায় হইলো এবং এই রোগটা ছড়ায় গেল সবার মধ্যে এবং এই রোগের কারণে অনেক মানুষ মারা যাচ্ছে, তখন সেটাকে আমরা বলি এপিডেমিক বা মহামারী বলি। আর প্যান্ডেমিক মানে হচ্ছে যে একটা রোগের কারণে, এপিডেমিক মানে হচ্ছে কোনো একটা দেশে, ধরো বাংলাদেশে আগে কলেরায় প্রচুর মানুষ মারা যেত, বা কলেরা শুধু ধরো বাংলাদেশে হচ্ছে, কলেরার কারণে প্রচুর মানুষ মারা যাচ্ছে, তখন সেটাকে আমরা কি বলি, এপিডেমিক বলি। যে একটা নির্দিষ্ট দেশে প্রচুর মানুষ যদি একটা রোগে মারা যায়, প্রচুর মানুষ, তখন তাকে আমরা এপিডেমিক বলি বা মহামারী বলি। তো মহামারীর ক্ষেত্রে আবার যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টকেও অনেক সময় মহামারী ইনক্লুড করা হয়, এইচআইভিকেও মহামারী ইনক্লুড করা হয়, অবেসিটিকে হচ্ছে যে WHO মহামারী ইনক্লুড করছে। কিন্তু একটা রোগ যদি সারা বিশ্বে ছড়ায় যায়,
এবং সারা বিশ্বের মানুষ যদি একটা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, কমন একটা রোগ, যেমন এখন করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে 215টা দেশের মানুষ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তো একটা রোগের কারণে যদি অনেক মানুষ সারা বিশ্বে মারা যায় তখন তাকে বলি আমরা প্যান্ডেমিক। এপিডেমিক মানে মহামারী, আর প্যান্ডেমিক মানে বৈশ্বিক মহামারী। এপিডেমিক মানে মহামারী অ্যান্ড প্যান্ডেমিক মিনস বৈশ্বিক মহামারী বা গ্লোবাল এপিডেমিক। যেমন করোনা ভাইরাস ইজ এ প্যান্ডেমিক সিচুয়েশন রাইট নাও। সো এই তিনটে টার্ম বর্তমানে খুব আলোচিত, সমালোচিত, প্রচলিত টার্ম। তো না ফাইলেরিয়াটা, আচ্ছা এই তিনটা নিয়ে একটু কথা বলি। যে শ্বসনতন্ত্রের কথা যদি আমি বলি, শ্বসনতন্ত্রের কথা যদি আমি তোমাদের বলি, যে আমাদের ফুসফুস রয়েছে দুইটা, ফুসফুস দিয়ে আমি শ্বাস প্রশ্বাস নেই, এছাড়া নাক, তারপর আরও অনেক জিনিস রয়েছে, এটা আমাদের শ্বসনতন্ত্রের অংশ, বা ইংরেজিতে যাকে বলি আমরা রেসপাইরেটরি সিস্টেম। পরিপাকতন্ত্র, এই যে একজন কমেন্ট করছে ভাই ক্ষুধা লাগছে খাইতে যাব, এই যে আমাদের ক্ষুধা লাগে, যে ক্ষুধার যে অনুভূতিটা, ক্ষুধার অনুভূতিটা হচ্ছে আমাদের পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। খাবারটা পরিপাকের সাথে আসলে শুধু পরিপাক না, যে পরিপাক বলতে আসলে ব্রড হেডিংয়ে বোঝায় ডাইজেশন, অ্যাবজর্পশন অ্যান্ড মেটাবলিজম, মানে পরিপাক, শোষণ ও বিপাক, তিনটা কথা আসে। আর এই যে আমরা যা খাই সেই জিনিসগুলো আমাদের দেহ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়াকে, বা আমাদের বডিতে আমিষ জাতীয় খাবারের ফলে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ তৈরি হয়, সেই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থকে বলা হয়, এই মূত্রের মাধ্যমে বের হয়, এই মূত্র বের করার প্রক্রিয়াটা হচ্ছে রেচনতন্ত্র। রেচনতন্ত্রের মেইন জিনিস আমাদের কিডনি আছে। তো এরকম নানা সিস্টেম নিয়ে আমাদের বডি গঠিত। আমি তোমাদের মানে আরেকটা জিনিস জানাইতে চাই, আউট নলেজ, সেটা হচ্ছে এই যে কলেরার কথা বললাম, বর্তমানে যে কলেরা বাংলাদেশের জন্য এক টাইমে খুবই ভয়াবহ একটা রোগ ছিল। তোমরা আগে পরনে একটা গল্প ছিল, কোন একটা গল্পের মধ্যে জানি করোনাকে ওলা বিবি বলা হইতো। হ্যাঁ, প্যান্ডেমিক প্লেগ 70-20-তে হচ্ছে যে প্লেগকে বলা হইতো ব্ল্যাক ডেথ, হচ্ছে যে প্লেগকে বলা হইতো ব্ল্যাক ডেথ 17-20-তে। প্লেগ তো হচ্ছে মেইনলি ইঁদুরের মাধ্যমে ছড়ায়, প্লেগটা হচ্ছে ইঁদুরের মাধ্যমে ছড়ায়, এবং মানে ইঁদুর থেকে মানুষে আসছে, মানুষ থেকে মানুষে যাইতে পারে। 17-20-তে তো মানুষ খালি জাহাজ দিয়ে ঘুরা ঘুরা বেড়াইতো, এক দেশ থেকে আরেক দেশে প্লেগ নিয়ে গেছে। 17-20-তে প্লেগটাকে বলা হতো ব্ল্যাক ডেথ বলা হতো, এবং তখন আসলে বাঁচার কোনো উপায় ছিল না, মানুষ মারা গেছে। মানে গ্লোবাল প্যান্ডেমিকের মধ্যে যেমন প্লেগ একটা প্যান্ডেমিক ছিল, স্মল পক্স ছিল, কলেরা ছিল, তারপর হচ্ছে লাস্ট টাইম স্প্যানিশ ফ্লু ছিল, আর এখন হচ্ছে করোনা ইজ ওয়ান কাইন্ড অফ গ্লোবাল প্যান্ডেমিক। সো প্যান্ডেমিকটা আসলে ভয়াবহ একটা জিনিস। এখন আমি তোমাদের যে প্রশ্নটা করতে চাই, যে কলেরা হইলে বাংলাদেশের জন্য কলেরা খুব ভয়াবহ একটা জিনিস ছিল, একে ওলা বিবি বলা হইতো। একটা গল্প ছিল সেখানে বলা হয়েছে ওলা বিবি, আমরা পড়ছিলাম মনে হয় শামীম, কোন গল্পটা জানি ছিল, ওলা বিবি। তো কলেরা হইলে আমরা স্যালাইন খাই, যেটাকে আমরা বলি ORS। ORS মানে ওরাল রিহাইড্রেশন। মানে কলেরা হইলে আমাদের দেহ থেকে পানি বের হয়ে যায়, ডায়রিয়া হয়, মানে আমাদের পানি কমে যায়, পানি কমে যাওয়াকে বলি আমরা ডিহাইড্রেশন। সো ডিহাইড্রেশন হইলে আমরা কিছু খেয়ে আমরা সেই ডিহাইড্রেশনটাকে ঠিক করি, দ্যাট মিনস রিহাইড্রেশন। ডিহাইড্রেশনটাকে ঠিক করা মানে রিহাইড্রেশন। সো আমরা বাজার থেকে যে স্যালাইনটা কিনে নিয়ে আসি ওইটা তো লবণ থাকে, লবণ মিশানো থাকে, সো এটাকে বলা হয় ওরাল রিহাইড্রেশন সল্ট। আমরা বাজার থেকে নিয়ে আসি ওরাল রিহাইড্রেশন সল্ট, আমরা বাজার থেকে কি নিয়ে আসি, ওরাল রিহাইড্রেশন সল্ট কিনে নিয়ে আসি আমরা, ORS এর প্যাকেট। তারপর সেই প্যাকেটটা ছোটোবেলায় মিনা কার্টুন আমাদের দেখাইছে, যে প্যাকেট ঢাইলা ঘুটা 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 দিত মিনা। সো এই যে ঘুটা দিয়ে পানির সাহায্যে সল্টটাকে মিশাইছি, তার মানে সল্ট মানে কি, হ্যাঁ এটা মানে হচ্ছে দ্রব্য, তাই না, দ্রব্য। পানির সাথে মিশাইলাম, পানি মিশাইলে তাকে কি বলবো আমরা, দ্রাবক। দ্রব্য দ্রাবক মিলে কি হয়ে যাবে, দ্রবণ। দ্রবণ ইংরেজি কি, দ্রবণ ইংরেজি হচ্ছে সলিউশন। সো যখন আমি স্যালাইনটা মিশাবো পানির সাথে, বা আমি যখন এই লবণটাকে পানির সাথে মিশাবো, যখন স্যালাইন হবে তখন নাম হয়ে যাবে ওরাল রিহাইড্রেশন সলিউশন, ORS। এই ORSটা কিন্তু বাংলাদেশের তৈরি, এই ORSটা কিন্তু আমাদের দেশের একটা গর্ব। তো তোমরা এখন আমাকে একটু বলো দেখি, কেউ জানো কি না এই ORS তৈরি করছে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান, এবং এর জন্য আসলে বাংলাদেশ আরেকটা নোবেল পুরস্কার পায়। ওরা হচ্ছে যে ওই প্রতিষ্ঠানটা ভালোভাবে অ্যাপ্রোচ করতে পারে নাই দেখে বাংলাদেশের সেকেন্ড নোবেলটা আসে নাই, নাহলে বাংলাদেশে আরেকটা নোবেল প্রাইজ আসতো।
এমডি সাব্বির আহমেদ প্রশ্ন করছে রেচন মানে কি শুধু মূত্র নির্গত হওয়া? রেচন মানে হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য নির্গত হওয়া। রেচনের ইংলিশ শব্দটা বললে তো তাহলে বুঝতে হতো সুবিধা হতো। এক্সপ্রেশন না? রেচন মানে হচ্ছে রেনাল এক্সক্রিয়েশন বা এক্সক্রিয়েটরি সিস্টেম। আচ্ছা বলো কেউ পারো কিনা আমি দেখি, এটা কিন্তু একটা সাধারণ জ্ঞানের নলেজ। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান ওআরএস তৈরি করেছে? সবার পারা উচিত, না করলে রাইট আছে। এটা না পারলে আসলে লজ্জার ব্যাপার। এবং এটার জন্য বাংলাদেশ একটা নোবেল পায়। আমি যখন বাংলাদেশ বইলা দেওয়া মানে অন্য কোনো দেশ হলো অনেক আগে দিয়ে দিত। হ্যাঁ মানে আমি যখন হচ্ছে যে গেছিলাম ওদের মানে থার্ড ইয়ারে থাকতে আমাদের ডে ভিজিট হয়, বিভিন্ন অর্গানাইজেশনে নিয়ে যায়। সো আমি প্রশ্ন করছিলাম যে আপনারা যে নোবেল পুরস্কার তো পান একটা, আপনারা নোবেল পুরস্কারের জন্য কি অ্যাপ্রোচ করেন নাই ঠিক মতো? এটা হচ্ছে আইসিডিডিআরবি। আইসিডিডিআর হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সেটার একটা ব্রাঞ্চ হচ্ছে বাংলাদেশ। এমডি লিয়াকত আলী সঠিক দিছে, আই থিংক এগুলো ওদের বাবার আইডি মেবি। রতন চক্রবর্তী, লিয়াকত আলী। এসএমসি তো একটা কোম্পানি, ওরা এসএমসি হচ্ছে ওরসালাইনের এখন বাজারজাত করে মানে মার্কেটিং করে এসএমসি, কিন্তু আইসিডিডিআরবি ওরা হচ্ছে এইটাকে আবিষ্কার করছে। আইসিডিডিআরবি হচ্ছে যে ইন্টারন্যাশনাল আবিষ্কার করছে, আর ব্র্যাক হচ্ছে বাড়িতে বাড়িতে যে মানুষকে চিনি গুড় মিলাই কিভাবে স্যালাইন বানাইতে এইটা ট্রেনিং। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কলেরা ডিজিজ ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার অফ বাংলাদেশ। মানে আইসিডিডিআরবি অনেকগুলো ব্রাঞ্চ আছে, বাংলাদেশে যে ব্রাঞ্চটা এখানের বিজ্ঞানীরা মিলে এই ওআরএস আবিষ্কার করছে। শুধু ওআরএস না, আমাদের দেশের আবিষ্কার হচ্ছে ওআরএস, রাইস স্যালাইন, হ্যাঁ রাইস স্যালাইন, কলেরা স্যালাইন, এগুলা কিন্তু আমাদের আবিষ্কার। এবং এর ফলে লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চা বাইচা গেছে। আগে কিন্তু কলেরা হইলেই মানুষ আউট, কিন্তু এখন হচ্ছে অনেক অনেক হাজার হাজার মানুষ হচ্ছে বেঁচে গেছে এই আইসিডিডিআরবির এই রিসার্চের ফলে। সো ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ। আচ্ছা আইসিডিডিআরবির ফুল ফর্মটা আমার ভুল হয়েছে, যে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ। বাংলায় হচ্ছে যে উদরাময় গবেষণা, ইন্টারন্যাশনাল উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ। এটা হচ্ছে মহাখালীতে অবস্থিত এবং তারা বাংলাদেশে কলেরা ম্যানেজমেন্টের জন্য ওয়ান অফ দ্য পিক সেন্টার ছিল। যখন বাংলাদেশে খুব সম্ভবত 2007 সালের দিকে কলেরা মহামারী হয়েছিল বাংলাদেশে, তখন আইসিডিডিআরবিতে মানে পর্দা টাঙায় হচ্ছে যে ওরা বাংলাদেশে কলেরা ট্রিটমেন্ট দিছে। সো আজকে আমাদের ক্লাস এতটুকুই, আমরা অনেক কিছু জানলাম। আজকে আমাদের ক্লাসে ছিল মানবদেহের একটা ইন্ট্রোডাক্টরি সেশন। আমরা পরিপাকতন্ত্র ভাবছিলাম আমরা পরিপাকতন্ত্রে যেতে পারবো, বাট আমরা পরিপাকতন্ত্রে যেতে পারি নাই, যেহেতু অলরেডি ক্লাস মনে হয় 1 ঘন্টা 50 মিনিটের মতো হয়ে গেছে, 40 মিনিটের মতো হয়ে গেছে। সো আমরা নেক্সট দিন পরিপাক শুরু করব। এবং আজকে যে দু একটা প্রবলেম তোমরা লেখা দেখতে পারো নাই বা যে প্রবলেমগুলো ছিল, আশা করি ইনশাল্লাহ সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো তোমাদের ক্লাস কেমন লাগছে একটু কমেন্টে জানাও।